চাউমিন বা সবই করবি। সৌমিলি সিং কেটিপি কি? বল, তোর কি ডাউটস আছে? স্যার টেনটা একটু বলে দেবেন। এটা টেনশন। টেনশন হচ্ছে কি? টেনশন মানে হচ্ছে কি, একটা অবজেক্টকে ধর একটা কোনো পয়েন্ট থেকে এরকম সাসপেন্ড করিয়েছি, মাস হচ্ছে এম, তাহলে ওয়েট অফ দ্য অবজেক্ট এম জি ডাউনওয়ার্ড। ওয়েট মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স, তার উল্টো দিকে কি কাজ করবে? উল্টো দিকে একটা টেনশন কাজ করবে, টি। এটাকে বলি আমরা টেনশন। টেনশন সবসময় হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। কিন্তু এখানে আমরা যে স্ট্রিংটা নিয়েছি, মানে দড়িটা নিয়েছি, এটাকে ধরে নেওয়া হয় এটা মাসলেস, আর হচ্ছে এক্সটেন্সিবল নয়, মানে টানলে বড় হয় না। এরকম একটা স্ট্রিং এর ক্ষেত্রে পার ইউনিট লেন্থে সবসময় কি হবে? টেনশন ডেফিনেশন হচ্ছে টি। টি টি সমান হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। ঠিক আছে, এবার পার ইউনিট লেন্থ মানে এটা ওয়ান টাইপ অফ ফোর্সই হয়ে যায়। এটা হচ্ছে টেনশন। সবসময় অ্যাপ্লাইড ফোর্স, ফোর্স যেদিকে দেবো তার উল্টো দিকে। উল্টো দিকে হবে। স্যার এটা তার মানে সবসময় উপরের দিকেই কাজ করে? ঠিক আছে, নেক্সট বল। এখানে অ্যাটেন্ডেন্স নেই দেখলাম পেয়েছে অ্যাটেন্ডেন্স স্যার হ্যান্ড রেজ করবো না, এখনই আপনাকে বলবো। কি রূপম জানা, রূপাঞ্জনা, সরি রূপাঞ্জনা, বল তোর কি ডাউটস আছে বল। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি ওই হ্যালো, শুনতে কনজারভেশন অফ পাচ্ছিস রূপাঞ্জনা? তোর কি ডাউটস আছে বল। লিনিয়ার মোমেন্টাম ওইটা একটু বলে দিন। সৃজা ভট্টাচার্য চন্দননগর, বল। স্যার ক্লাস 4 এর কোয়েশ্চেন নাম্বার 2 টা একবার বলে দেবেন? তোর ভয়েসটা বুঝতে পারছি না। স্যার ক্লাস 4 এর কোয়েশ্চেন নাম্বার 2 টা। আগে কি ক্লাস রে? ও বাবা, ফিজিক্স আর কেমিস্ট্রি। আচ্ছা স্যার, স্যার ক্লাস আপনার ভয়েসটা ল্যাব শুনতে পাচ্ছি না স্যার। তুষার মানুষ যে এখন এখন শোনা যাচ্ছে? না স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার।
হ্যাঁ, শ্রীজা ভট্টাচার্য বলেছিলাম। দিগন্ত হাজরা। হ্যালো স্যার, বল। স্যার এই বুয়ান ফোর্সটা কি? আচ্ছা, 1/4 হচ্ছে কি, ধর এরকম একটা ভ্যাসেল বা কন্টেনার আছে, ঠিক আছে? এবার এখানে একটা অবজেক্টকে আমি রেখেছি। এই অবজেক্টের মাস যদি এম হয়, অবজেক্টটা কি করবে, তার ওয়েটের জন্য মানে এমজি যেটা ওয়েট, সেটার জন্য নিচের দিকে আসার চেষ্টা করবে। সাথে সাথে যে কোনো লিকুইড, কোনো একটা লিকুইডের মধ্যে অবজেক্টকে যদি পার্শিয়ালি বা কমপ্লিটলি ইমার্জ করা হয়, তাহলে সবসময় তার উল্টো দিকে কি হবে, একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটাকে আমরা বয়েন্ট ফোর্স, এবং এটা লিকুইডের উপর ডিপেন্ড করে। লিকুইডের ডেনসিটি কত আছে, অবজেক্টটা কতটা ইমার্জড হয়েছে, এই প্রপার্টি গুলোর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে লিকুইড বয়েন্ট ফোর্স বা স্যার আপচার্জ। আরেকটা ডাউট আছে, বল। স্যার ক্লাস 4 এর সেকেন্ড কোয়েশ্চেনটা। স্যার আমারও ক্লাস 4 এর সেকেন্ড কোয়েশ্চেনটা। ঠিক আছে, দেখে নিচ্ছি। স্যার আমারও। ঠিক আছে। A body begins to slide, clap for second question. A body begins to slide over the surface of another when pulled with a force of 10 Newton. If we pull with a force of 5 Newton, the force of friction that will come into play is, একটা বডি আরেকটা বডির উপরে স্লাইড করতে পারে কখন, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে। এখন যদি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে? 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টটা মুভ করবে না। তখন কি হবে, আমার অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স। মানে অ্যাপ্লাইড ফোর্স কত, 5 নিউটন, তাহলে ফ্রিকশন ফোর্স হবে 5 নিউটন। ঠিক আছে, একটা অবজেক্ট বলছে 10 নিউটন ফোর্স দিলে স্লাইড করে, তার থেকে কম দিয়েছি, তাহলে স্লাইড করবে না। যদি অবজেক্টটা রেস্টে থাকে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু ফ্রিকশন। অ্যাপ্লাইড ফোর্স যেহেতু 5, তাই ফ্রিকশন ফোর্স হচ্ছে 5। ওকে স্যার। ওকে স্যার। তাদের হয়ে যাচ্ছে, লোয়ার হ্যান্ড করে দিবি। রিফাত আঞ্জুম, রিফাত আঞ্জুম। ইয়েস স্যার। বল। বল। তোর ভয়েসটা আসছে না, একটু জোরে বল, ক্র্যাক হচ্ছে। বৃষ্টি সাহা, বৃষ্টি সাহা মিউট হয়ে যাও, বৃষ্টি সাহা মিউট হয়ে যাও। রিফাত, রিফাত আঞ্জুম। মিউট থাকতে বলো না। হ্যাঁ, সেটাই বলছি, মানে অনেকেই আনমিউট হয়ে যাচ্ছি, মিউট হয়ে যা। বিজয়দা, এদেরকে সবাইকে একটু মিউট করুন। আমি বলছিলাম লেভেল 3 এর হ্যাঁ 1 স্যার, বলুন স্যার, ডাকছিলেন স্যার? হ্যাঁ, মানে অল অল মিউট করে দাও। আচ্ছা, আমি প্রত্যেককে কমপ্লিট করে দিচ্ছি এক্ষুনি। ওকে যাকে ছাড়বো, যার কোশ্চেন থাকবে তাকে একমাত্র অন করো। ওকে 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 স্যার, আমি একটা ব্যাপার করি, প্রত্যেককে মিউট করে দিয়ে প্রত্যেককে হ্যান্ড রেজ করবে, তখন না হয় হ্যাঁ, অ্যান্সার গুলো দেওয়া যাবে। সেটাই বলছি আমি। হ্যাঁ, আচ্ছা সেটাই। আচ্ছা ওকে ওকে। রিফাত আঞ্জুমকে আনমিউট। হ্যাঁ, বল বল এবার। বল কোশ্চেনটা লেভেল কি? 1 আর 4 এরটা একবার বলবে। ইনটু তোর ভয়েসটা হচ্ছে, parts of masses in the ratio of তোর 1. ভয়েসটা ট্র্যাক করছে তো, কিছু বুঝতে পারছি না ভয়েসটাতে। তুই এক কাজ কর, তুই চ্যাট করতে শুরু কর, ওটাকে চ্যাট কর। তোর ভয়েসটা ক্লিয়ার আসছে না, সাউন্ডটা, তুই ওটাকে চ্যাট কর, কোশ্চেনটাকে চ্যাট কর।
সৃজন মুখার্জি, সৃজন মুখার্জি। হ্যাঁ স্যার, স্যার ক্লাস 4 এর 5 এর টার্ম। ক্লাস 4 5। হ্যাঁ স্যার। A liquid whose density is twice the density of Marxist atmospheric হচ্ছে কত, মানে কি হয় 1 atmospheric pressure হয়। এবারে যে লিকুইডটা মার্কিউরির যা ডেনসিটি তার থেকে যদি ডাবল ডেনসিটির কোনো লিকুইড করি, তাহলে আমাকে তো যে প্রেসারের ফর্মুলা এইচ রো জি বা এইচ ডিজি এটাকে একই রাখতে হবে। তখন কি করছি, স্যার ভয়েসটা ক্র্যাক করছে। মিটার মার্কিউরি ডেনসিটি ইনটু জি, এইচ রো জি। আর এইদিকে আমি বললাম এইচ হতে হবে ওই লিকুইডটা যে লিকুইডের ডেনসিটি হচ্ছে হ্যাঁ, যে লিকুইডের ডেনসিটি হচ্ছে মার্কিউরি ডাবল, মানে 2d হয়ে গেল ইনটু জি। এদিকে এল, সো এইচ ইকুয়ালস টু 76/2 মানে হচ্ছে 38। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে 38। স্যার আপনার ভয়েসটা ক্র্যাক করছে। ভয়েস ক্র্যাক করছে, আচ্ছা। স্যার, স্যার আরেকটা ডাউট ছিল। হ্যাঁ বল। স্যার ক্লাস 2 এর 5 এর টার্ম। 25। Flap to 5 দেখ তিনটে ডিফারেন্ট শেপ আছে। এবারে বলেছে কনসিডার দ্য ব্লক মেক্স প্রোডাক্ট পারফেক্ট কন্টাক্ট উইথ দ্য সারফেস অফ দ্য ইকুয়েশন। এবারে কার কত এরিয়া দেয়, 10 নিউটন ফোর্স প্রত্যেকটাতে অ্যাপ্লাই হচ্ছে, কোথায় প্রেসার বেশি হবে। প্রেসারের ফর্মুলা কি, প্রেসারের ফর্মুলা হচ্ছে প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া হচ্ছে প্রেসার। এবারে এখানে যেহেতু কোনটার এরিয়াটা দেখ বেশি আছে, নিচের সারফেস এরিয়া। আমি বলে বলে যাচ্ছি, দেখ একটা হচ্ছে 4x2, একটা হচ্ছে 2x1, একটা হচ্ছে 4x1। এবারে কার প্রেসারটা বেশি সেই রেসপেক্টে কম বেশি হবে। প্রেসার যার বেশি হতে হবে তার এরিয়া কম হতে হবে, এইটা। ওকে স্যার। হিমাংশু ঘোষ, হিমাংশু ঘোষ স্যার, বল। স্যার 22 নম্বর পেজে 18 অঙ্কটার ডাউট ছিল। 22 নম্বর পেজ 18 অঙ্ক, এক সেকেন্ড। নাম্বার পেজ, অঙ্কটা বলতো কি, লেভেল 3 এর মধ্যে আছে, লেভেল 2 এর মধ্যে আছে, কোথায় আছে? লেভেল 1 এর লেভেল 1 এ। কোশ্চেন নম্বর বল। 18। আচ্ছা, a cylindrical body of area cross section 100 centimeter square, length হচ্ছে 20 centimeter, is immersed in liquid whose density is 1.5 gram per centimeter cube. If the density of solid is 2 gram per centimeter cube, calculate the upthrust acting on the body. Upthrust মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন পুরোপুরি ইমার্সড হয়ে গেছে বা পার্সিয়ালি ইমার্সড হয়েছে, আমি একটুকে বললাম, তাহলে লিকুইড একটা আপার ডিরেকশনে কি করবে, আপার ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটাকে বলি আমরা বয়ান্ট ফোর্স বা আপথ্রাস্ট। এখানে তাহলে লিকুইডটা কতটা ইমার্স হয়েছে দেখতে হবে। সিলিন্ড্রিক্যাল বডির ক্রস সেকশন এরিয়া হচ্ছে 100, তার সাথে লেন্থ হচ্ছে ঠিক আছে, তার সাথে হচ্ছে কি 100 হলো, যেমন 100 হচ্ছে ক্রস সেকশন এরিয়া, হাইট হচ্ছে 20, তাহলে 100 ইন্টু 20 করলে কি হবে, ভলিউম। ভলিউম পেয়ে গেলাম। এবারে ভলিউমের সাথে যদি ডেনসিটি মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, ভলিউম সমান ডেনসিটি মাল্টিপ্লাই করলে মাস পেয়ে যাবে। সেই মাসের সাথে জি মাল্টিপ্লাই করে দে, মাসের সাথে জি মাল্টিপ্লাই করলে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা পেয়ে যাবে। মানে 100 ইন্টু 20, এখানে 2000 ধর, 2000 ইন্টু 1.5 মানে 3, 2000 ইন্টু 1.5
Sir, 3 your voice is not audible. 20 ওইটা 294 মানে ওটা ডাইনে বা নিউটনে নিয়ে আয় 294 ঠিক আছে হুম। স্যার বলছিলাম আপনি কি বোর্ডে কিছু Sir, I লিখছেন? didn't got it right. আমি বোর্ডে লিখছি তো এটাই লিখিনি এটা বাস মুখে মুখে করে নিলাম ও ওটাই স্যার আমি ভাবছিলাম যে আপনি লিখছেন নাকি আসলে কিছু না 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 দেখার। না হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা স্যার আমার ক্ল্যাপ 3 এর 4 নাম্বার কোয়েশ্চেনটাতে ডাউট আছে। ক্লাস 3 কোয়েশ্চেন 4 ক্লাস 3 কোশ্চেন 4 হ্যাঁ স্যার। আগের দিন এটা করে দিলাম না ওই যে a cylindrical object floats in water such that 3/4 of its volume immersed in water if the density is তাহলে কাজ কর এসআই সিস্টেমে ওয়াটারের ডেনসিটি কত ওয়াটার বলেছে ওয়াটার ডেনসিটি হচ্ছে 1000 হ্যাঁ স্যার। তাহলে 3/4 into 1000 না না যেটা আমি করছি না সেটা দেখা যাচ্ছে না যেটা মুখে হয়ে যাচ্ছে যার যেটা ডাউট ঠিক আছে আমি বললাম 3/4 ওয়াটারের ডেনসিটি কত 1000 তাহলে এটা হয়ে গেল 250 তার মানে 750 হলো তোর অ্যান্সার মিনিট স্যার স্যার আচ্ছা সাত্বিক মিউট ইউর সেলফ আদারওয়াইজ আই উইল মুভ ইউ স্যার পড়ান স্যার স্যার প্লিজ পড়ান ঠিক আছে তাহলে 750 750 হচ্ছে এর অ্যান্সার অরিত্র মুখার্জি ইয়েস স্যার। বল স্যার ক্ল্যাপ 5 এরটা। ক্লাস 5 হ্যাঁ না এটা তো ফিজিক্স এরটা মনে হয় ক্লাস 4 অবধি ছিল হ্যাঁ স্যার Sir, ক্লাস you're not audible. হ্যাঁ হ্যাঁ তুই Sir, একটু you're not ইয়ে রাখ audible to me. Sir, you're not audible. Sir, I'm getting a connection issue. অরিত্র তাহলে এটা হচ্ছে তোর তুই এটাকে মার্ক করে রাখ পরে যখন আমরা ক্লাস 5 থেকে আসবো তখন আসবো ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা এবার শবনম তসলিম মানু Sir, আমি বুঝতে পারতেছি না। হ্যালো স্যার। হ্যাঁ বল হ্যাঁ বলছি পেজ 24 এর লেভেল 3 এর 4 নাম্বারটা। লেভেল 3 4 নম্বর Sir, আমার নেট খারাপ। A machine gun is mounted on a 200 kg vehicle on a horizontal smooth road. The gun fires 10 bullets per second with a velocity 500 meters per second. If the mass of each bullet is 10 gram, what is the acceleration? First take or that 10 bullets হচ্ছে each bulleটের velocity হচ্ছে 500 mass 10 gram তাহলে ধর n number of bullets তাহলে আমি জানি force equals to কি চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই পার ইউনিট টাইম এখানে মাস কত 10 গ্রাম 10 গ্রামটাকে আমি কিলোগ্রামে করলাম ভেলোসিটি হচ্ছে কত 500 বলেছে টাইম কত 1 সেকেন্ড 10 নাম্বার অফ বুলেট মানে কটা বুলেট আছে 10টা ঠিক আছে তো 1 2 3 1 2 3 তাহলে এখানে আমার হয়ে গেল 50 নিউটন 50 নিউটন হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স মানে 50 নিউটন অ্যাপ্লাইড ফোর্স হলে এই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে স্যার ওই আপনি অবজেক্টের কি উপরে আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি আমার এই কথাটা কে বলছে তাহলে 50 নিউটন ফোর্স হলো এবারে 50 নিউটন ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে 50 নিউটন অ্যাপ্লাই হচ্ছে ভেহিকেলের উপরে এবারে ভেহিকেলের উপরে যদি অ্যাপ্লাই হয় তাহলে ভেহিকেলের অ্যাক্সেলারেশন কত হবে তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্স বাই মাস ফোর্স হচ্ছে 550 মাস হচ্ছে তোর ওটা বলেছে 200 কেজি মানে 1/4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবারে যে ফরম্যাটে অ্যান্সার আছে সেটা কত নম্বরে? এটা লেভেল 3
লেভেল 3 কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে। হুম। सर पेज नंबर कर दो। অঞ্জনা হালদার, হ্যালো স্যার। বল। হ্যাঁ স্যার, ওই পেজ নাম্বার 57 এর লেভেল 3 এর ওই 6 এর কোশ্চেনটা স্যার। পেজ নাম্বার 67। হ্যাঁ স্যার। কোন চ্যাপ্টারের কোশ্চেন? কোন চ্যাপ্টারের কোশ্চেন এটা? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। কোন চ্যাপ্টারের কোশ্চেন? এখানে 57 পেজ পর্যন্ত ক্লাস 4 তো নেই। ক্লাস 4 অব্দি যা কোশ্চেন আছে সেটা বল। হ্যাঁ, সুব্রদীপ পাল, সুব্রদীপ পাল। হ্যাঁ স্যার, স্যার বল। রোলিং ফ্রিকশনটা একটু বুঝিয়ে দেন। রোলিং ফ্রিকশন। দেখ, যে কোনো একটা হুইল আমি যদি কনসিডার করি, যে বা অবজেক্ট, বল বিয়ারিং হোক, সেগুলো যখন রোলস হচ্ছে, তখন রোলস করার সাথে সাথে কি হয়, এই যে কন্ট্যাক্ট টাইম, কন্ট্যাক্ট পয়েন্টটা, এখানে 2 টাইপস অফ মোশন আছে। একটা হচ্ছে রোল করার জন্য একটা মোশন, আর একটা হচ্ছে ট্রান্সলেশন মোশন, মানে এই দিকে, যেটা ফ্রিকশন সবসময় প্লে করে। ঠিক আছে, যত চাকাটা সামনের দিকে যাবে, তুই খেয়াল করে দেখবি, ধর তুই যদি জলের মধ্যে সাইকেল চালাস, জলটা কিন্তু সামনের দিকে হচ্ছে ছিটিয়ে যায় না, আসে পেছনের দিকে, এবং হ্যাঁ স্যার। ট্যানজেনশিয়ালি বেরিয়ে আসে। ট্যানজেনশিয়ালি মানে একদম সোজা বেরিয়ে আসে, যেরকম ফ্রিকশন ফোর্স এখানে দেখিয়েছি আমি। ট্যানজেনশিয়ালি মানে এই টায়ারটার একদম কাছ ঘেসে বেরিয়ে আসে। তাহলে এখানে একটা রোলিং মোশনও হয়, তার সাথে সাথে ট্রান্সলেশন মোশনও হয়, দুটোই হয়। ঠিক আছে, এইগুলোতে রোলিং ফ্রিকশন বলে। যেহেতু একটা স্লিপ করতে হেল্প করে, তাই রোলিং মোশনে কি হয়, বাকিগুলোর থেকে ফ্রিকশনটা কম হয়, মানে স্ট্যাটিক सर থেকে अपना ফ্রিকশন কম হয়। साइकिल ताई सुंदर होई নাই। এই বিজয়দা, এরা কি কথা বলছে মাঝে মাঝে? আচ্ছা স্যার, করছিল তাকে আমি একদম করে দিয়েছি। হ্যাঁ, আমি করছি, আর কে করছে স্যার আমি আরেকবার দেখে নিচ্ছি স্যার। একজন করছিল, তাকে মিট হুম, করে দিয়েছি। এবার অন্য আরেকজন নাম্বার থেকে করছে। আরেকজন করছে একটা, আমি দেখে নিচ্ছি স্যার। আমি হবে না স্যার, আমি ঠিক বন্ধ আছে, করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। সৌরদীপ দত্ত। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। বল বল, শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, বলছিলাম যে আমার ক্লাস 2 এর প্রথম যে কোশ্চেনটা সেটা নিয়ে ডাউট ছিল। ক্লাস 2 এর ফার্স্ট কোশ্চেন। Class A first question. Which exert more force if we consider the pulling force between the earth and the moon? Same. Gravitation force সবসময় হচ্ছে মিউচুয়াল ফোর্স, মানে একটা আর্থ অ্যাপেল কে যেভাবে বা যে ফোর্সে অ্যাট্রাক্ট করে, অ্যাপেলও কিন্তু আর্থকে সেই ফোর্সে অ্যাট্রাক্ট করে। তাহলে স্যার আর্টটা তো আপেলের স্যার কাছে যায় আমি না, আপেলটা কুচি আর্টের বুঝি কাছে আছে। না। ঠিক আছে, তাহলে আর্থ যে ফোর্সে অ্যাট্রাক্ট করে অ্যাপেলকে, অ্যাপেলও কিন্তু সেম ফোর্সে অ্যাট্রাক্ট করে। কিন্তু তুই যেটা বলছিলি যে অ্যাপেল কেন তাহলে আর্থের দিকে আসছে, কারণ হচ্ছে যার মাস কম হবে তার অ্যাক্সেলারেশনটা বেশি হবে। মাস কম হবে, অ্যাক্সেলারেশন বেশি হবে। কিন্তু এই যে মিউচুয়াল ওকে স্যার। ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন সান এন্ড আর্থ, সান এন্ড মুন, আর্থ এর মুন, এটা কিন্তু সেম। বাট স্যার আর একটা যে কোশ্চেন আপনি করালেন না স্যার মুখে মুখে, যেটা লেভেল 1 এর 18 নাম্বারের কোশ্চেন, হ্যাঁ, স্যার ওই কোশ্চেনটা নিয়ে আমার খুব প্রবলেম ছিল, মানে আমি কিন্তু বুঝতে পারলাম না। 100 ইন্টু হাইট, এরিয়া ইন্টু হাইট, এটা হলো আমার ভলিউম। স্যার আমি কিছুই বুঝি না। ভলিউমের সাথে যদি আমি ডেনসিটি মাল্টিপ্লাই করে দিই, মাস পেয়ে যাবো। ওখানে ডেনসিটি দেওয়া ছিল, ঠিক আছে। এই মাসের সাথে যদি আমি জি মাল্টিপ্লাই করে দিই, তাহলে বায়ান্ট ফোর্স পেয়ে যাবো। এটাই বুঝলাম।
স্যার একবার বলুন। আমি বললাম ফার্স্টে আমি ভলিউম ক্যালকুলেট করব। ভলিউমের জন্য কি দরকার, আমার এরিয়া দরকার আর হচ্ছে হাইট দরকার। সিলিন্ডারের এরিয়া বলেছে 100, হাইট হচ্ছে 20। তাহলে এখানে ভলিউম পেলাম, ভলিউমের সাথে ওকে স্যার ডেনসিটিটা মাল্টিপ্লাই করলে মাস পেয়ে যাব, মাসের সাথে জি মাল্টিপ্লাই করলে ফোর্স পেয়ে যাবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো মানলো সাহা। হ্যালো স্যার, হুম, স্যার অঞ্জনা হালদার বলছিলাম। হ্যাঁ বল। বলছিলাম যে এটা চ্যাপ্টারটা হিট অ্যান্ড টেম্পারেচার থেকে ওই যে 57 এর লেভেল 3 এর 6 এর কোশ্চেনটা হ্যাঁ স্যার। আমি বুঝতে পেরেছি, তার জন্য যখন পেজ নাম্বার 57 বলেছি আমি বললাম আমাদের আজকের ক্লাসটা ক্লাস 4 অব্দি যা ডাউটস আছে এটা নিয়ে। আগে এত অনেকগুলো স্টুডেন্ট তো সবাইকে ডাউটস ক্লিয়ার করা সম্ভব হয় না একটা ক্লাসে, তাই ক্লাস 4 অব্দি যা আছে সেটা আগে বল, আর পরের গুলো পরে দেখবো। স্যার আপনার হাতের লেখা সুন্দর করে উচিত। কে কথা বলছো বলো তো? এটা আমি এটা বুঝতে পারছি না কে কথা বলছেন। হোয়াট ইজ ইউর নেম? তো অন্য মিউট হয়ে যা। রিতম সরকার। হ্যাঁ হ্যালো। অঞ্জনা, হ্যাঁ বল রিতম সরকার বল। হ্যাঁ স্যার ক্লাস 12 স্যার 5 এরটা। ক্লাস 2 5 একটু আগেই বলে দিয়েছি আমি, প্রত্যেকের ক্ষেত্রে ফোর্সটা সেম, যার এরিয়া কম হবে তার প্রেসার বেশি হবে। প্রেসার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। প্রত্যেকেরই ফোর্সটা 10, এরিয়াটা আলাদা কেন না নিচের সারফেসটা যা হচ্ছে, কারো ধর 4x1 আছে, কারো 4x4 আছে, এইরকম। তো যার এরিয়া বেশি তার প্রেসার কম। এবার কোনটা অপশন যায় সেটা দেখে নে। ঠিক আছে স্যার, তখন শুনতে পাইনি স্যার। ঠিক আছে ঠিক আছে। রাহুল দে। স্যার আমার ইলাস্ট্রেশন 13টা একটু বলে দেবেন? ইলাস্ট্রেশন 13 19 থেকে। 19 পেজ। হ্যাঁ স্যার। 19 পেজে তো না, তোর কোশ্চেনটা বল দেখি একবার। Why frictional force increases? The 13 illustration. হ্যাঁ, ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজেস when the surface is highly smooth। যদি স্মুথ হয়ে যায় তাহলে মলিকিউলস গুলোর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে যায়। ঠিক আছে, মানে যখন একটা সারফেসের উপর আরেকটা সারফেস আসে তখন দুটো ডিফারেন্ট মলিকুলের জন্য কি হয়, স্যার তাদের আপনি মধ্যে অনেক খারাপ অ্যাট্রাকটিভ। हो रहा है। যখন একটা সারফেসের উপর আরেকটা সারফেস চলে আসে তখন কি হয়, মলিকুল গুলো দুটো সারফেস কন্ট্যাক্টে থাকার জন্য কি হবে যে স্যার ফোর্সটা, आपने पूरा অ্যাট্রাকটিভ बहुत ফোর্সটা। আরে বিজয় দা একে বন্ধ করো না, এই পাগল ছাগল কোথা থেকে ঢুকেছে। আমি বুঝে গেছি স্যার, একটা ছেলের নাম হচ্ছে ওই অরুণ বলে, বালি অরুণ, মানে বালি সেন্টার। আমি ওদের সেন্টার বলছি, আর ওকে আমি কথা বলুন এখনই কথা বলুন। হুম। তাহলে আমি কি বললাম, তো যত সারফেসটা স্মুথ হবে তত মলিকুলস গুলোর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কি হবে, কমতে থাকবে, সেটা শর্ট রেঞ্জে চলে আসবে। এবারে যখনই সেটা হতে থাকে তখন কি হয় যে ফ্রিকশনটা বাড়তে থেকে যায়। কারণ হচ্ছে কি, যত ওটা ঘটবে, কোহেসিভ ফোর্স মানে হচ্ছে অ্যাট্রাকটিভ, এই রিপালসিভ। অ্যাগ্রেসিভ ফোর্স মানে অ্যাট্রাকটিভ। একটা সারফেসের উপর একটা সারফেস যদি খুব পলিশড হয় তখন কি হবে, মলিকুল অফ দ্য সারফেসেস কি হবে, আদার্স মলিকুলস এর রেসপেক্টে রেস্টে চলে আসার চেষ্টা করবে। তার মানে অ্যাট্রাকশনটা রেজ করে যাবে। যদি রেজ করে দেয় তাহলে ওই প্রবলেমটা তখন চলে আসে, মানে বেশি ফ্রিকশন তখন দেখা যাবে। ভাবছি স্মুথ কিন্তু বেশি দেখাবে। স্যার হুম, বলছিলাম এটা আরেকবার একটু বলবেন, আমি বুঝতে পারলাম না। কি বললাম যে একটা সারফেস আরেকটা সারফেস মানে স্মুথ সারফেস,
সেই স্মুথ সারফেসের উপর যখন যাচ্ছে তখন মলিকুলস গুলোর মধ্যে কি হয়, অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যায়। যদি অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যায় তাহলে বেশি রেজিস্টিভ ফোর্স বা রেজিস্টিভ রোল প্লে করবে, বেশি বাধা দেবে, তখন কিন্তু ফ্রিকশনটা বেড়ে যায়। মানে ভাবছি আমরা স্মুথ সারফেস, কিন্তু ফ্রিকশন বেড়ে গেল কেন? কারণ মলিকুল গুলোর মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা বেড়ে যায়। বুঝতে পেরেছি। ওকে স্যার। স্যার বল। স্যার রিফ্রাকশন অফ লাইটটা একবার বলে দিন। কোনটা? রিফ্রাকশন অফ লাইট 35 পেজ। কিন্তু এটা ক্লাস 4 এর বাইরে। আরে আমরা পরের ক্লাসে দেখবো সেগুলো। আপাতত ক্লাস 4 অব্দি যাতে কারো কোনো ডাউট না থাকে, আমি সেই টার্গেটটা করছি। তুই মার্ক করে রাখ, অবশ্যই আমি বলে দেবো। স্যার হুম, ক্লাস 4 এর 3 এরটা বলে দিন না। ক্লাস 3টাও আগের দিন বলেছি যে এই যে কাগজ পেপারের উপরে ওই যে বলটা আছে, পেপারটাকে যদি আমি রাইট সাইড ডিরেকশনে টেনে নিই তাহলে কি হবে, পেপার আর বলের মধ্যে যদি ফ্রিকশন ফোর্স থাকে, জেনারেলি নর্মালি থাকে প্র্যাকটিক্যালি, তখন কি হবে, বলটা নিচের দিকে বা বাইরের দিকে চলে যায়। ঠিক আছে, ওটা তখন বাইরের দিকে চলে যায়, মানে ব্যাক সাইড দিকে চলে যাবে। আর যদি ফ্রিকশন না থাকতো তাহলে ওটা কিন্তু পেপারের সাথে সাথে বলটাও স্যার সামনের আপনি দিকে অনেক চলে আসে। বেকার। আচ্ছা, সৌম্যদীপ মন্ডল। Sir, conservation of linear momentum. কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আগের দিন আমরা বলেছিলাম যে ফোর্স মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম। এখন যদি অ্যাপ্লাইড ফোর্স 0 হয়, অ্যাপ্লাইড স্যার ফোর্স আপনি 0 অনেক মানে কি, বেকার। তাহলে P2 মাইনাস P1 বাই T1 সেটা 0, মানে এক্সটার্নাল ফোর্সটা 0। যদি এক্সটার্নাল ফোর্স 0 হয় তাহলে তখন কি হবে, চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম এটা 0 হচ্ছে, তার মানে P2 মাইনাস P1 ইকুয়ালস টু 0, therefore P2 ইকুয়ালস টু P1। মানে ইনিশিয়াল যা মোমেন্টাম বা ভরবেগ ছিল, ফাইনাল মোমেন্টাম বা ভরবেগটা কিন্তু একই থাকছে। ইনিশিয়াল মোমেন্টাম বা ভরবেগ যা ছিল, ফাইনাল মোমেন্টাম বা ভরবেগ একই থাকছে, তাই এটাকে বলা হয় কনজারভেশন অফ মোমেন্টাম। Okay, sir. অমৃতেন্দু সিনহা। স্যার শুনতে পানতে চাইছি। হ্যালো স্যার। বল। স্যার লেভেল 3 9 নম্বরটা। লেভেল 3 9 নম্বর। A constant force acts on two bodies of different masses 2 kg, 4 kg respectively, kept initially at rest. Find the ratio of their times required to achieve the same final speed. ঠিক আছে, দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টের উপরে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই হয়েছে। অবজেক্টটা হচ্ছে কি 2 কেজি আর 4 কেজি। কারণ আমরা নর্মালি কি জানি, আমরা কি নর্মালি দেখেছি কি, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে যদি আমার এটা এ হয়, এ কত হবে, ফোর্স বাই এম। এবার কনস্ট্যান্ট ফোর্স, তাহলে অ্যাক্সেলারেশনের সাথে মাসের কি রিলেশন, ইনভার্স রিলেশন, 1/m আছে। স্যার অ্যাক্সেলারেশন মাই মানে নেম ইজ ইন্টার কাশি। ভেলোসিটি বাই টাইম, তাহলে অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, এটা হচ্ছে 1/m। সো ভেলোসিটি হচ্ছে মাসের সাথে ইনভার্সলি রিলেটেড। এবারে যার মাস বেশি, ধরো আমি যদি V1 V2 করি, তাহলে এদিকে M2/m1 করতে হবে, M1/m2 হবে না, M2/m1 করতে হবে। M2 হচ্ছে 4 কেজি বলেছে, M1 হচ্ছে 2 কেজি, মানে 2/1, মানে 2:1। তাদের ভেলোসিটি রেশিও হচ্ছে। স্যার শুনতে পারছি। সুব্রত দাস। ইয়েস স্যার। বল।
স্যার ক্ল্যাপ কত? ক্ল্যাপ কত? তোর কতটা ভয়েসটা আসছে না ক্লিয়ার? ফোর ক্ল্যাপ 4 কত? স্যার ক্ল্যাপ থ্রি ক্ল্যাপ 3 4 এক্ষুনি করে দিলাম একটু আগে। 3/4 into 1000, 3/4 into 1000। 3/4 into 1000 একটু আগে করে দিয়েছি আজকে। রূপসা ঘোষ, রূপসা ঘোষ, হ্যালো স্যার, বল। বলছি ব্যাবিটিংটা কি? ব্যাবেটিং হচ্ছে যদি আমরা এই যে একটা মেটালের উপরে আরেকটা মেটাল যখন রোল করছে বা এগিয়ে যাচ্ছে, তখন কি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট যদি মলিকিউলস হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যায়। তখন কি হয়, অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেলে ফ্রিকশন বেড়ে যায়, একটু আগে বলছিলাম। কিন্তু যদি সেম মলিকুলের মধ্যে করা হয়, যেরকম ধর রেলওয়ে ট্র্যাক, রেল লাইন, আয়রন, রেল হুইলটাও আয়রন, হুইলটা যখন লাইনের উপরে বসে যাচ্ছে বা রোলস করে যাচ্ছে, তখন সেম মলিকুল হলে রিপালশনটা একটু থেকে যায়, রিপালশন থেকে গেলে ফ্রিকশনটা কমে যায়, তাই ওটা তাড়াতাড়ি যায়। এই সেম মলিকুল ইউজ করে ফ্রিকশনকে যে মিনিমাইজ করা হচ্ছে, একে বলা হয় ব্যাবেটিং। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাবেটিং। ঠিক আছে স্যার। শুভঙ্কর বাস্কে, স্যার লেভেল 2 এর কোশ্চেন নাম্বার 15টা ঠিক বুঝতে পারছি না। লেভেল 2 কোশ্চেন নাম্বার 15, তাই তো? কোশ্চেন নাম্বার 15। হ্যাঁ স্যার। For a lift going upward with an acceleration a, the upward force by the lift as felt by the man is the upward force. এবার দেখ, লিফট যাচ্ছে আপওয়ার্ডে, লোকটার ওয়েট কোন দিকে? লোকটার ওয়েট হচ্ছে নিচের দিকে, নিচে। লিফট Sir, যাচ্ছে I মানে am unable to understand question number 1. ওয়েট অফ দ্য অবজেক্ট ডাউনওয়ার্ড, উপরের দিকে হচ্ছে আর, সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স, লিফট মুভিং আপওয়ার্ড। তাহলে এখানে কোনটা লার্জ? আরটা লার্জ। আর লার্জ মানে তার থেকে এমজি থেকে, তাহলে আর মাইনাস এমজি ইকুয়ালস টু কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে আর কত হবে? এ মাইনাস এমজি টা ইকুয়াল প্লাস এমজি প্লাস এ, এমটা কমন নিলে জি প্লাস এ। তাহলে পার্সন যে ফোর্সটা ফিল করবে সেটা হচ্ছে এম ইনটু জি প্লাস এ। ঠিক আছে, এম ইনটু জি প্লাস এ। এটা আবার বলে দিন। হ্যাঁ, এটা আবার বলে Do দিন। you suffer from a lack of a father? আমি বললাম যে লোকটার ওয়েট মানে এমজি, সেটা ডাউনওয়ার্ড, রিয়াকশন ফোর্স কোন দিকে, সেটা হচ্ছে আপওয়ার্ড। এবার লিফটটা যাচ্ছে কোন দিকে, সেটা আপওয়ার্ড দিকে হলো, অ্যাক্সিলারেশন আপওয়ার্ড। তাহলে কোনটা লার্জ হতে হবে? আটটা লার্জ এমজি থেকে, কারণ উপরে যাচ্ছে মানে। সো আর মাইনাস এমজি যেটা হলো সেটা ইকুয়াল টু নেট ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে আর কত হবে? এমজিটা রাইট সাইডে এলে প্লাস এমজি, তার সাথে প্লাস এম এ ছিল, এমটা কমন নিলাম, জি প্লাস এ। তাহলে পার্সন যে ফোর্সটা আপওয়ার্ড ডিরেকশনে ফিল করবে সেটা হচ্ছে জি প্লাস এ। স্যার হুম স্যার বল। স্যার ক্ল্যাপ 2 এর কোশ্চেন নাম্বার 2টা একবার বলে দেবেন? হ্যাঁ, বলছিলাম এখানে আর মাইনাস এমজি কেন হলো?
আর মাইনাস এমজি মানে নেট ফোর্স, উপরের দিকে আর নিচের দিকে এমজি, কিন্তু যাচ্ছে উপরের দিকে, তাহলে নেট ফোর্সটা কত হবে? এটাকে মাইনাস করতে হবে, তাই আর মাইনাস এমজি। এটা আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 13। the clap to question number 2, the correct statement in the following: action reaction act on two different object, ঠিক আছে, action reaction are equal in magnitude, action reaction opposite in direction. So all of this, তাই না, action reaction different object এর উপরে কাজ করে, উপর দিকে কাজ করে, আর এটাতে ম্যাগনিটিউড গুলো ইকুয়াল থাকে। ওকে স্যার। স্যার লেভেল 1 কোশ্চেন নাম্বার 13। হিমাদ্রিদা, স্যার বিওয়ান্ড ফোর্সটা কি? বায়ান্ট ফোর্সটা স্টার্টিং এ বলেছি যে কোনো একটা অবজেক্টকে যে কোনো লিকুইডে পার্শিয়ালি বা ফুললি যদি ইমার্স করা হয়, তাহলে কি হবে? ফুললি ইমার্স করা হলে লিকুইড উপরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করে, এটাকে বলা হয় আপথ্রাস্ট। এই আপথ্রাস্টটাকে আমরা বলি বায়ান্ট ফোর্স। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার। রেমিশা মন্ডল, হ্যাঁ বল। স্যার আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম, তো এই সূত্রটা কিভাবে বার করব? ডিএম বাই না, ভি। কোনো স্টেটমেন্ট কখনো মানে কেন কোথা থেকে এলো, স্যার হুম, হ্যালো, হ্যাঁ স্যার, মনে দেখ, হয় স্যার রাজবিন্দর বলে কেউ একটা জয়েন করেছে স্যার। আমি স্ক্রিনশট নিচ্ছি স্যার, ও কথা বলছে। আচ্ছা স্যার সৌমাল্য বলে একটা ছেলে কথা বলছে স্যার। স্যার আমি সোহম অলরেডি মালিক। স্যার আমার কাছে স্ক্রিনশট আছে, পাঠাবো স্যার? একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আমি এক্ষুনি শেয়ার করছি। স্যার আপনি পড়ান, স্যার স্যার আপনি পড়ান, আমি এক্ষুনি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি স্যার, আপনি পড়ান। ঠিক আছে, এবার কি বললাম ওটা, লাস্টের কোশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই টাইম, তো ওটা থেকে আমরা কিভাবে ডিএম বাই ডিটি ইনটু ভি আর কি হ্যাঁ, আনতে পারছি? P2 minus P1 by time. P2 মানে কি? Mass into velocity, final velocity. P1 মানে কি? Mass into initial velocity divided by time. এখান থেকে m টা কমন নেয়, v minus u by t. v minus u by t মানে এটা কি? Change in velocity by time মানে acceleration. So f equals to m into a. হ্যালো স্যার। হ্যালো ঠিক স্যার, আছে? আমি আর স্যার ওই ডিএম বাই ডিটি ইনটু ভি এই সূত্রটা কিভাবে আসছে এখান থেকে, ওটা জিজ্ঞাসা করছিলাম। f মানে হচ্ছে এই যে P2 minus P1 লিখলাম divided by P2 minus P1. তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল্টা P বাই ডেল্টা P। এটাকেই আবার লেখা হয় ডেল্টা মানে হচ্ছে ডি, ডিটি এখানে হচ্ছে পি, তাহলে এম ইন্টু বি এর এম ভি, এমটা হলে ডিভি বাই ডিটি। এই ফরম্যাটে লেখা যায়, কিন্তু তোদের এটা এখন দরকার পড়েনি। হ্যালো স্যার। স্যার লেভেল 1 ছিল 16। তারপরে বল কেউ, স্যার লেভেল অনুরাগ 1 ঘোষ, লেভেল 1 16। স্যার। 16। হ্যাঁ স্যার। A car accelerates uniformly from 18 km/h in 5 seconds. What is the acceleration? Meter per second. So that 18 km/h, 1 km/h. 1 km/h মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড।
5/18 তাহলে 18 কিলোমিটার পার আওয়ার হলে না একটা সময় কোনো কেউই করবে জীবন নিয়ে জগৎ নিয়ে ব্যস্ত সবাই হয়েছে না 36 কিলোমিটার পার আওয়ার এসছে একা এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা ইনিশিয়াল ভেলোসিটি, এটা ফাইনাল ভেলোসিটি। তাহলে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা হচ্ছে 10 - 5 ডিভাইড বাই টাইম কত আছে? আমাকে বলে তোমার এটা যাচ্ছে না, আমি একা 5 সেকেন্ড। তাহলে 5/5 মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অ্যান্সার। স্যার পেজ নম্বর 23 9 এর কোয়েশ্চেনটা। কোন 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 লেভেলে? স্যার লেভেল 2 লেভেল 2 কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 9। If a constant force acts on a body initially kept at rest, the distance moved by the body in time is proportional to t square. ঠিক আছে, t square is proportional to t square। কারণ কি না, একটা অবজেক্ট s equals to half a t square, এটি কনস্ট্যান্ট রেখে যায়। তাহলে s proportional to t square, এই জন্য টাইম s স্কয়ারের সাথে স্যার আরেকবার এক্সপ্লেন করে দিন না। এর বিষয়টা না আসেনি, একটু পরে 8 ঘন্টা। হ্যাঁ স্যার বলুন স্যার। 8 ঘন্টা এই যে এই ছেলেটা একটা গ্রুপে চ্যাট করেছে, অরুণ কুমার। অরুণ কুমার স্যার আমি অলরেডি বালি সেন্টারকে বলে দিয়েছি যে অরুণ কুমার বিভিন্ন নামে আসছে, কখনো অরুণ বালি সেন্টার, কখনো অরুণ কুমার। আমি ওকেও একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার, আমি এদেরকে অলরেডি আমিটাও করি 8 ঘন্টা 8 ঘন্টা দিয়ে যা বলে দিচ্ছি স্যার, এক্ষুনি বলে 8 ঘন্টা। ঠিক আছে, হ্যাঁ আমি বললাম কি s equals to half a t square, তাহলে s proportional to t square। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বল। স্যার বলছি আমার অপটিক্যাল ডেনসিটি আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা আমি বারবার বলছি আপ টু ক্লাস 4, তারপরে দেখা যাবে। ঠিক আছে, আপ টু ক্লাস 4। হ্যালো স্যার আমার অপটিক্যাল ডেনসিটি আর টোটাল আমি বললাম ইন্টারনাল আপ টু ক্লাস 4, এগুলো সব ক্লাস 4 এর বাইরে আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসের দিকে দেখবো। ওকে ঠিক আছে। স্যার কাইনেটিক ফ্রিকশনটা একবার বলে দেবেন? কাইনেটিক ফ্রিকশন মানে হচ্ছে একটা অবজেক্ট যখন একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, অবজেক্টটা স্লাইড করা স্টার্ট করেছে, তখন সারফেসের সাথে যে ফ্রিকশন হয় সেগুলোকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। মানে অবজেক্টের মোশন কন্ডিশনে থাকা অবস্থাতে যে ফ্রিকশন সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। ওকে স্যার। বলছিলাম ক্লাস 2 ফোন নাম্বারটা একটু বলে দেবেন? ক্লাস 2 4 নাম্বার। A ball of mass 2 kg was initially in a hand of fielder. The fielder throws up the ball with 20 meters per second. 20 meters per second, then find the সবাইকে একটু impulse. মিউট থাকতে বলুন না। সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, এরা কোনোভাবেই কিছু তো কথা শুনছে না। আমি কি বলছি এটা দেখে নে, টাইম নেই একদম। 2 কেজি মাস, ভেলোসিটি হচ্ছে 20, ইম্পালস মানে হচ্ছে কি, ইম্পালস মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। স্যার আপনি কি কিছু লিখছেন বোর্ডে? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। স্যার বলছিলাম আমার আরো কয়েক যা আছে নেক্সট ক্লাসে, তার কারণ হচ্ছে কি টাইম হয়ে গেছে, পরের ক্লাসটা 10টা থেকেই আছে অন্য জনে। ঠিক আছে, মার্ক করে রাখ। হ্যাঁ মার্ক করে রাখ। হ্যাঁ হ্যাঁ স্যার
হ্যালো স্যার, স্যার চলে গেল বললো। হ্যালো স্যার, হ্যালো। বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমাদের ফিজিক্স স্যার অলরেডি লিভ করে গেছেন স্যার, আপনি চাইলে শুরু করতে আচ্ছা পারেন স্যার। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা 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 শো, আজকে যেটা হচ্ছে ব্যাপার, আমরা ক্লাস 4 থেকে ক্লাস 5 পর্যন্ত আমাদের কেমিস্ট্রির যা যা ডাউট আছে তোমরা আমাকে বলতে পারো, আমরা সেই ডাউট গুলো নিয়ে আজকে ডিসকাস করবো, ঠিক আছে? তো বলে রাখছি, হ্যাঁ বলে রাখছি আমি একটা কথা, যে আমার খুব ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ তুমি বুঝতেই পারছো। তো সেই কারণে হয়তো আমার গলাটা একটু অসুবিধা হবে, বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলো, আমি বলে দেবো, ঠিক আছে? শুরু করো। হ্যাঁ, যারা যারা হ্যান্ড রেস করে আছো তারা তারা আগে হ্যান্ড গুলোকে অফ করে দাও, নিয়ে যাদের যাদের ডাউট তারাই এক এক করে হ্যান্ড রেস করবে। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা দেখে নাও কি কি ডাউট আছে ক্লাস 4 থেকে ক্লাস 5 এর মধ্যে, ঠিক আছে? তারপরে আমি এক এক করে জিজ্ঞাসা করবো, তোমরা 5 মিনিট দেখে নাও, তারপর আমি শুরু করছি। অসুবিধার কিছু নেই, ভয় পাওয়ার কিছু দরকার নেই, যা ডাউট সেটাই জিজ্ঞাসা করবে, কোনো অসুবিধা নেই, আমি যতটা পারবো বলে দেবো। যারা যারা হ্যান্ড রেস করেছে আমি এক এক করে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? অনিক দোলই, বাগনান, বলো তোমার কি ডাউট আছে? অনিক দোলই, বাগনান, বলো তোমার কি ডাউট আছে? ওকে। অনুরাম ঘোষ, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? আমার কথা শোনা হ্যালো যাচ্ছে তো স্যার। সবাই? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। স্যার আমার আয়নাইজেশন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটিটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা আচ্ছা, এক এক করে দাঁড়াও দাঁড়াও। ইলেকট্রোনেগেটিভিটি আর মেটালিক ক্যারেক্টার ছিল তো আজকে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তো আমি আয়নাইজেশন এনথালপিটাই বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর শুভ, শবনম, তসলিম, বানু, স্যার হুম, হিমাদ্রি, ইলেকট্রোনেগেটিভ হ্যাঁ ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রো অ্যাফিনিটির মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, বিরিয়ানি খাওয়ার ডিফারেন্স। খেয়াও হ্যাঁ বিরিয়ানি? কি হ্যাঁ বিরিয়ানি খাও? কিরকম বিরিয়ানি ভাল লাগে, চিকেন না চিকেন মাটন? চিকেন ওকে। তো তুমি আর তোমার বন্ধু দুজনেই 50 টাকা 50 টাকা করে দিলে, নিয়ে 1 প্লেট বিরিয়ানি কিনলে খাওয়ার জন্য। এবার দেখলে তোমার বন্ধু হাফ হাফ খাওয়ার কথা, তোমার বন্ধু বেশি খেয়ে নিল। এবার বলো এইটাকে কি বলে? তুমি কি ভাববে বন্ধুর ব্যাপারে? তোমার বন্ধু যদি বিরিয়ানি তোমার থেকে বেশি খেয়ে নেয়, তুমি কি ভাববে বন্ধুর ব্যাপারে? তোমার কি মনে হবে বন্ধুর ব্যাপারে? যা মনে হবে সত্যি কথা বলো। বন্ধুকে একটু খারাপ লাগবে। তোমার একটু খারাপ লাগবে, কিছু বলবে বন্ধুকে? হ্যাঁ, আমি বলবো যে তুই পুরোটা একবারে খেয়ে নিলি কেন, আমার জন্য না দাঁড়াতে পারলি না। পুরোটা, না না, বেশি খেলো, তুমিও খেলে, অল্প খেলে, ও বেশিটা খেলো। মানে তুই এত বেশি খেলি কেন আমার থেকে? তো বলবে। ওকে। আর বাকিরা কেউ কিছু বলবে এই নিয়ে? এই নিয়ে কেউ আমি কিছু বন্ধুকে বলবে? কিছু বলবো না। আচ্ছা, বলবে না। ওর বেশি পছন্দ তাই খেয়েছে।
আচ্ছা বন্ধুকে ঠিক বলতেই হবে বেশি বেশি খেয়ে নিল। আচ্ছা আমার বন্ধুরা এখন বলতাম যে এতটা বেশি কেন খেয়ে নিল, আমি বুঝতেই পারলাম না। হুম। আর আর কেউ কিছু নেই? আমি 20 টাকা বেশি নিয়ে নেবো ওটা। ওকে আচ্ছা স্যার তো বন্ধুরা হয়তো বেশি খিদে পেয়েছিল। বাহ, এটা নতুন আইডিয়া, শুনিনি আগে। আচ্ছা, তো এই যে তুমি বন্ধু বেশি খেয়ে নিল, এই ফেনোমেনাটাকেই বলে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন কি জানো? টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট আ বন্ড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। ভালো করে শোনো, একটি বন্ধনী জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা, তাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। মানে তুমি 50 টাকা দিয়েছো, তোমার বন্ধু 50 টাকা দিয়েছে, তোমরা কি করেছো? একটা বন্ধনী জোড় মানে একটা পেয়ার অফ ইলেকট্রন তৈরি করেছো। এবার পেয়ার অফ ইলেকট্রন তৈরি করে তোমরা বন্ডিং করেছো, সেই বন্ডিংটা হলো বিরিয়ানি। তোমার হাফ অর্ধেক, তোমার বন্ধুর হাফ, দুজনেই সমানভাবে কি হচ্ছে, বিরিয়ানির প্লেটটাকে এনজয় করার কথা। কিন্তু তোমার বন্ধু তোমার থেকে বেশি খাচ্ছে, মানে এই বন্ধনী জোড় যে ইলেকট্রনটা, সেটা তোমার থেকে তোমার বন্ধু নিজের দিকে বেশি আকর্ষণ করে নিচ্ছে, টেনে নিচ্ছে। এই যে ঘটনা, একেই বলে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল? বোঝা গেল? আরেকবার একটু বুঝিয়ে দেবেন, বুঝতে পারলাম না ব্যাপারটা। তোমার বন্ধু তোমার থেকে বেশি খেয়ে নিচ্ছে, কিন্তু খাওয়ার কথা ছিল কি অর্ধেক অর্ধেক, তাই তো? হ্যাঁ স্যার। এরকম হ্যাঁ স্যার। হ্যাঁ, বন্ধনী জোড় দুজন, একটা বন্ধনী জোড় মানে বন্ড পেয়ার অফ ইলেকট্রন, মানে কি সেই ইলেকট্রনটা দুজনের মাঝামাঝি থাকার কথা, দুজন সমানভাবে ব্যবহার করবে। কিন্তু যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার টেন্ডেন্সি হবে সেই বন্ধনী জোড় ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়া, মানে বেশি করে বন্ধনী জোড়টাকে নিজের দিকে আকর্ষণ করা। তাহলে কি হবে? এই ঘটনাকে, যে টেন্ডেন্সি বা প্রবণতা, একেই বলে ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, যারা কথা বলছো বা যারা মোবাইলের বা মাইক অন করে রেখেছো, প্লিজ মিউট করো। আমার স্যার বলছিলাম ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি সেটা কিভাবে বুঝবো? যে বেশি খাচ্ছে, যার বেশি খিদে পেয়েছে, যে নিজের দিকে বেশি টেনে নিচ্ছে। না স্যার, সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, কে টেনে নিতে পারবে? হ্যাঁ স্যার। বলো, কে টেনে নেওয়ার ক্ষমতা রাখে? যার যার নিউক্লিয় নিউক্লিয়ার চার্জটা বেশি। হ্যাঁ যার খিদে বেশি পেয়েছে। হ্যাঁ, যার কি করে নিউক্লিয় বোঝায়? বেশি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখবে বাঁদিক থেকে যখন ডান দিকে যাবে একটা পিরিয়ডিক টেবিলের, তখন বাঁদিক থেকে ডান দিকে যেতে যেতে বাঁদিক, তাহলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে। যখন একটা পিরিয়ড বা পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে যাবে, তখন তার একটা কি হবে, তার কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে, তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। কেন? না, যত বাঁদিক থেকে ডান দিকে যাবে, বাঁদিক থেকে ডান দিকে যাবে, তত কি হবে, তার অ্যাটমিক সাইজ কমবে, তার অ্যাটমিক রেডিয়াস কমবে, মানে সে তত ছোট হতে থাকবে। যত বেশি ছোট হতে থাকবে নিউক্লিয়াস, তত যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স অরবিটের কাছাকাছি এসে যাবে, নিউক্লিয়াস তত বেশি আকর্ষণ করতে পারবে। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার এই স্যার, পিরিয়ড অফ দাঁড়াও ডাউন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই একসাথে বলো না, এক এক করে বলো, দেখবে সবার স্যার, টাইম অ্যান্সার দাও। স্যার বলছি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমি স্ক্রিন দেখাচ্ছি না, ও আমার স্ক্রিনটা দেখাচ্ছি না, ঠিক আছে? স্যার ঠিক আছে। বলছিলাম এই
অ্যাক্রস আ পিরিয়ড আর ডাউন আ গ্রুপ এইটার মানেটা একটু যদি ইয়ে কি থেকে কি বুঝতে কি স্যার বলো? অ্যাক্রস আ পিরিয়ড আর হচ্ছে ডাউন আ আপ টু, গ্রুপ হ্যাঁ হ্যাঁ বলছি। এইটা হচ্ছে এবার কি ঠিক হলো তারা বুঝতে বলছি, বুঝতে পারছি না। এবার একটা পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাকে বলা হয় অ্যাক্রস আ পিরিয়ড। মানে যে কোনো একটা লাইন বরাবর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাকে বলা হয় অ্যাক্রস আ পিরিয়ড। আর ডাউন দা গ্রুপ মানে উপর থেকে যদি একটা লাইন বরাবর নিচের দিকে নামি তাহলে কি ইলেকট্রোনেগেটিভিটি কমবে না বাড়বে? না, উপর থেকে নিচের দিকে যদি আমরা নামতে থাকি, উপর থেকে নিচের দিকে কিরকম, আমরা ধরে নাও বললাম ফ্লোরিন, তারপর বললাম ক্লোরিন, তারপর বললাম ব্রোমিন, তারপর বললাম আয়োডিন, এরকম করে যদি উপর থেকে নিচে এক লাইন বরাবর নামি তাহলে কি ইলেকট্রোনেগেটিভিটি কমবে না বাড়বে? না, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, কমে যাবে। কেন কমে যাবে? বলছে যখন আমরা উপর থেকে নিচের দিকে নামবো তত নিউক্লিয়াসের থেকে যোজ্যতা কক্ষ বা ভ্যালেন্স অরবিট দূরে সরে যাবে। যত আমরা পিরিয়ড চেঞ্জ করব তত ভ্যালেন্স অরবিট তার যোজ্যতা কক্ষ থেকে দূরে সরে যাবে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাও ভ্যালেন্স অরবিটের উপরে কমে যাবে। তাহলে কি হবে, তার ইলেকট্রোনেগেটিভিটিও কমে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার স্যার আচ্ছা ডাউন আ দাঁড়াও, গ্রুপটা বুঝতে পারলাম। আরেকজনকে কোশ্চেন করতে দাও। ও অ্যাক্রস অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, আমি নামটা বুঝতে পারছি না। শ্রিয়াঙ্কা পাল, তুমি কি চেষ্টা করছো অনেকক্ষণ ধরে কিছু বলার, না অন্য একজন? ওটাই বলছিলাম যে ডাউন আ গ্রুপটা বুঝতে পারলাম কিন্তু অ্যাক্রস আ পিরিয়ডটা ঠিক বুঝতে পারছি না। একটু যদি মডার্ন পিরিয়ডিক টেবিলে যদি আমি arrow মুখে, শোনো শোনো, আচ্ছা, একটা মডার্ন পিরিয়ডিক টেবিল তোমার কাছে কি আছে এই মোমেন্টে? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আচ্ছা, পিরিয়ড নাম্বার 2টা দেখো, একটা দেখবে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, এই যে এইভাবে যাচ্ছ তো সেটাকেই বলে অ্যাক্রস আ পিরিয়ড। এবার আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার এরপরে বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কেউ কিছু একজন বলার চেষ্টা করছিল অনেকক্ষণ হ্যাঁ ধরে। স্যার। হ্যাঁ, না স্যার আরেকজন না না একজন একজন ছাত্রী কিছু বলার চেষ্টা করছিল, তুমি নও। হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ 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 রামিসা, হ্যাঁ বলো। স্যার চ্যালকোজেন্সের মানে যে চ্যালকোজেন্স অন্তর্গত যে সমস্ত মৌলগুলো রয়েছে তো তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করতে পারবো? তাদের কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অন্যদের ক্ষেত্রে নেই? স্যার চ্যালকোজেন্সের মানে অন্তর্গত মৌলগুলোর একটু বৈশিষ্ট্যগুলো বলে দেন। রামিসা তোমার কোন সেন্টার? চন্দন? নমস্তে। না ঠিক আছে, না না ঠিক আছে, স্যার দাঁড়াও, হ্যাঁ বলো 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 স্যার বলছি রামিসা। মডার্ন পিরিয়ডিক টেবিলটা একবার বুঝিয়ে দেবেন? মডার্ন পিরিয়ডিক টেবিল, আচ্ছা সে তো 2 ক্লাস আগে হয়ে গেছে। স্যার ইলেকট্রোনেগেটিভিটি একবার বুঝিয়ে দেবেন? কে বললো? সৃজা ভট্টাচারী। কোথা থেকে সৃজা? স্যার চন্দননগর। হ্যাঁ, স্যার অঙ্কিতা তো চন্দননগর। আরেকজন কেউ সৃজা নামে কেউ কিছু বললো না? হ্যাঁ স্যার আমিই বললাম। স্যার হুম হুম স্যার বলো। স্যার স্যার বলো বলো, স্যার এক এক করে বলছি আমি একটু বাইরে গিয়েছিলাম তাই হুম হচ্ছে বুঝতে পারছি না, মডার্ন পিরিয়ডিক টেবিলটা একটু বুঝিয়ে দেবেন? না, মডার্ন পিরিয়ডিক টেবিল বাবু, মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা অনেকদিন আগে করে এসেছি, ঠিক আছে? আমি চেষ্টা করব যে মডার্ন পিরিয়ডিক টেবিলে ফিরে যেতে, কিন্তু আজকে তো আর মডার্ন পিরিয়ডিতে, যাই হোক যদি সময় থাকে বলে দিচ্ছি। ঠিক আছে স্যার আর কে কি, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক এক করে, হ্যাঁ বাবু এক এক করে, হ্যাঁ বলো, আর কে কি কি জিজ্ঞাসা করছিলে? জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ স্যার। চ্যালকোজেন স্যার বলবো? বৈশিষ্ট্যগুলো কি? ক্যালকোজেন আমি বলছি, বলছি আর স্যার হুম বলো তোমার নাম কি? নামটা বলবে, নাম বলবে স্যার আমি এই, তারপর বলবে, তাতে আমার সুবিধা হয়, আমি স্যার নইলে আমি রিতম গুলিয়ে সরকার ফেলছি। স্যার। হ্যাঁ রিতম সরকার, বলো রে।
হ্যাঁ স্যার, বলছি যে স্যার 28 পেজে পয়েন্টস টু রিমেম্বারে সেকেন্ড যে হ্যাঁ পয়েন্টটা আছে, স্যার হ্যাঁ 28 বল পেজে যে বলো পয়েন্টস টু রিমেম্বার, হুম ওখানে যে হুম সেকেন্ড পয়েন্টটা আছে, ওখানে বলেছে যে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ অ্যালকালাইন আর্থ মেটালস ইজ এন্ডোথার্মিক। স্যার এন্ডোথার্মিক ওখানটা একটু বুঝতে পারছি না, ডেল্টা ইজ আর ইকুয়ালস টু পজিটিভ দিয়েছে। আচ্ছা আচ্ছা আর স্যার আয়োনাইজেশন এনথালপিটা বুঝিয়ে দেবেন? কি বললাম প্রথমে? নাম বলতে, নাম না বলে আমার অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি হিমাদ্রিদা, না হ্যাঁ হিমাদ্রিদা, হ্যাঁ ঠিক আছে হিমাদ্রিদা। ঠিক আছে স্যার হুম স্যার হুম স্যার স্যার দিগঙ্গনা হাজরা বর্ধমান সেন্টার, স্যার বলো ইলেকট্রোনেগেটিভিটির যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রোনেগেটিভিটির যে ফোর্থ পয়েন্টটা আছে, অক্সিডেশন স্টেট অফ দ্য অ্যাটম, স্যার এখানে অক্সিডেশন স্টেটটা কি? আর স্যার স্যার অরিত্র এটা মুখার্জি বাড়াইপুর। বলো স্যার মেটালিক ক্যারেক্টারটা একটু বলে দেবেন? বলবো তো নিশ্চয়ই। এছাড়া স্যার ফার্স্ট প্রিয়াঙ্কা পাল, বালুরঘাট পাথফাইন্ডার, আয়নেশন এনথালপিটা একটু বলে দিন তো। আয়নাইজেশন এনথালপির দাবি বিভিন্ন জায়গা থেকে আসছে ঘুরে ফিরে। ঠিক আছে আমি বলছি, এক এক করে বলছি। ঠিক আছে আমি সৌরদীপ দত্ত কাটোয়া থেকে বলছিলাম। কোথা থেকে? কাটোয়া। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমাকে লেভেল 2 এর 11 নাম্বার কোশ্চেনটা একটু বলে দিন তো, ফার্স্ট চ্যাপ্টারে। স্যার বলো, নাম বলো আগে তারপর বলো। আমি সৃজা, 31 পেজের লেভেল 1 এর 10 নাম্বার কোয়েশ্চেনটা একবার বলে দেবেন? এই রে, দাঁড়াও এক এক করে কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিই। ঠিক আছে, কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিই, তারপরে এক এক করে বলছি। আচ্ছা প্রথমে একটু পিছন থেকে যাচ্ছি, আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি কি? দেখো, আয়নাইজেশন এনার্জি হচ্ছে একটা ইলেকট্রন ইয়ে থেকে লাস্ট কক্ষপথ থেকে বার করতে, অ্যাটমের লাস্ট কক্ষপথ বা লাস্ট কক্ষপথ থেকে, ঠিক আছে, রিমুভ করতে যে পরিমাণ এনার্জি লাগে তাকে বলছে আয়নাইজেশন এনার্জি। কি বললাম? আয়নাইজেশন, ঠিক আছে, এনার্জি গুলো হচ্ছে তারা একটা অ্যাটমের, যে কোনো এই মেটালের একটা অ্যাটমের লাস্ট কক্ষপথ থেকে একটা ইলেকট্রন রিমুভ করতে যে এনার্জি লাগে তাকে বলে আয়নাইজেশন এনার্জি। আবার শুনে নাও ঠিক আছে। আয়নাইজেশন এনার্জি হচ্ছে, তাহলে তুমি যদি বলো স্যার আয়নাইজেশন এনার্জি কিসের উপর ডিপেন্ড করে, আমি বলবো যে তার লাস্ট কক্ষপথে ইলেকট্রনটাকে কতগুলো প্রোটন আকর্ষণ করছে তাকে বলে, তার উপরে ডিপেন্ড করবে আয়নাইজেশন এনার্জি। ভালো করে বোঝো, তার লাস্ট কক্ষপথের প্রোটন কতগুলো প্রোটন তাই সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, তার উপর ডিপেন্ড করবে আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, হলো 1 নম্বর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আয়নাইজেশন এনার্জি গেল, এবার চালকোজেন। আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, দাঁড়াও 1 মিনিট। স্যার আয়নাইজেশন এনার্জিটা কত পেজ? আয়নাইজেশন এনার্জিটা কত পেজে একটু দেখে নাও না, বইটাও তো আছে, একটু দেখে নাও তাহলে পেয়ে যাবে। আচ্ছা হলো, এবার বলছি চালকোজেন। চালকোজেনের মেন প্রপার্টিটা হলো
এদের ভ্যালেন্স অরবিটে 6টা ইলেকট্রন থাকে প্রথম। গ্রুপ 16 ওই কারণেই এরা পড়ছে। তুমি বলবে স্যার এটা তো নর্মাল কথা। ধরো এদের অনেক রকমের, এটা নন মেটাল হয়েও এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখা যায় প্রথম। এরা নন মেটাল হয়েও এদেরকে ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখা যায় 1 নম্বর। 2 নম্বর, এরা নন মেটাল হয়েও শক্ত অবস্থায় পৃথিবীর বুকে খনি থেকে খুব সহজেই পাওয়া যায়। কি বললাম? এরা নন মেটাল হয়েও এরা পিওর অবস্থায় পৃথিবীতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কিরকম? অক্সিজেন বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, সালফার বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। হলো। এবং নিচের দিকে নামতে থাকলে এদের ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। এরা মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম বৃদ্ধি পায়। মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম বৃদ্ধি পায়। হলো? আচ্ছা, ঠিক আছে। আর এদের ভ্যালেন্সি সময়ের সাথে সাথে কি হয়? চেঞ্জ হয়। এদের ভ্যালেন্সি কি হয়? সময়ের সাথে বলবো না, এদের ভ্যালেন্সি চেঞ্জ হয়। এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখা যায়। অক্সিজেনের ভ্যালেন্সি কেন এমন মাইনাস। দেখা যায়? কেন কেন এরকম এমন দেখা দেখা যায়? যায়? হ্যাঁ, কেন এরকম দেখা যায়? আচ্ছা, কেন এরকম দেখা যায়? ঠিক আছে। আহ তার কারণটা একটু পড়তে গেলে আমাদেরকে একটু হাই এসপি মানে এসপিডিএফ অরবিটাল কনসেপ্টটা জানতে হবে। তোমরা এখনো এই অরবিটাল কনসেপ্টটা তো জানো না। একটু বড় না হলে আমরা এই ব্যাপারটাকে বলতে পারবো না, ঠিক আছে? তবে এরকম করে ভাবতে পারো। আচ্ছা সৃজা, তুমি বলো, তুমি বাড়িতে তোমার থেকে বড় ভাই বা দিদি দাদা আছে? তোমার থেকে বড় দাদা বা দিদি আছে? না স্যার, আমার বোন আছে। কাউকেই তুমি দাদা বা দিদি বলো না? হ্যাঁ স্যার, দাদা দিদি তো বলি। আচ্ছা, তাহলে তারা তোমার থেকে বয়সে বড়। হ্যাঁ। এরপরে তুমি যখন বোনকে বোন বলে ডাকো, তখন সে তোমাকে মানে সে তোমাকে সম্মান দেয়, তার কারণ তুমি তার থেকে বয়সে বড়। হ্যাঁ স্যার। তাহলে তুমি বলো, তুমি একই সাথে কারোর থেকে বয়সে ছোট, কারোর থেকে বয়সে বড়, তার মানে তুমি একই সাথে কখনো দিদির ধর্ম, কখনো বোনের ধর্ম পালন করছো। হ্যাঁ স্যার। হুম। তাহলে এইরকম ভাবেই ভ্যারিয়েবল ভ্যালেন্সিও দেখা যায়, ঠিক আছে? সে কখনো পজিটিভলি চার্জড হয়ে যায়, যেমন সালফাইড অক্সাইড O2 মাইনাস, H2 মাইনাস সালফাইড। হ্যাঁ, আবার কখনো কখনো সে প্লাসেও যায়, যেমন সালফেট, তখন সালফার প্লাস স্টেটে চলে যায়, ঠিক আছে? তখন হ্যাঁ এরকম স্যার। তাহলে এরকম করে তাহলে মানে কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যালু করে। আচ্ছা আমি বলছি, যার মাইক অন আছে, আমি যার সাথে কথা বলছি তাছাড়া যাদের আছে, যারা কোশ্চেন করতে যত ভালো। বলো, আর কি ডাউট আছে? স্যার আমার প্রথম চ্যাপ্টারে লেভেল 2 এর 11 নাম্বার কোশ্চেন। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক এক করে কি বলেছি এক এক করে বলবে। হ্যাঁ, বলো বলো, নাম আমি বলো, প্রথম প্রথমে নাম বল, নাম সৌরদীপ বলতে হবে। দত্ত। হ্যাঁ তুমি বলেছো, ওই আমি এখনো লেভেলে যাইনি, লেভেল যখন যাব আমি বলছি। স্যার ওটা আমি তো চ্যাপ্টার 2 পড়াচ্ছিলাম, আমি চ্যাপ্টার 1 এর কথা বলছিলাম। হ্যাঁ, আমি চ্যাপ্টার 2 পড়াচ্ছিলাম, আমি চ্যাপ্টার 1 এর কথা বলছিলাম। আচ্ছা, দেখো ওটা তো দেরি আছে। ওটা দেরি আছে বলতে ওইটা আমি একটু পিছনে গিয়ে আমাকে বলতে হবে। আমরা সামনের দিকটা আলোচনা করছি, যখন হয়ে যাবে তখন আমরা যাব, ঠিক আছে? বেশ, হ্যালো ঠিক আছে। স্যার,
Sir, I'm Ritam Sarkar, sir. হুম, Sir, Ritam Sarkar from Bolpur Center, sir. ভেরি গুড, বলো রিতম। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই যে স্যার লেখা আছে যে পয়েন্টস টু রিমেম্বারে ফার্স্ট হ্যাঁ ইলেকট্রন অ্যাফিনিটি টু অফ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমার কথাটা একটু জড়িয়ে আসছে, একটু ভালো করে বললে খুব সুবিধা হয়। হ্যাঁ স্যার। স্যার 28 পেজে পয়েন্টস টু রিমেম্বার ওখানে যে সেকেন্ড পয়েন্টে আছে যে ফার্স্ট এক মিনিট ইলেকট্রন এক মিনিট অ্যাফিনিটি। দাঁড়াও, আমার খুব কাশি এসছে, একটু মিনিট দাঁড়িয়ে যাও। ইয়েস, তোমার পয়েন্টস টু রিমেম্বারের আমি এটা শুনেছিলাম, তুমি আমাকে এই কিছুক্ষণ আগে একবার বলেছো, মনে করিয়ে দেওয়ার জন্য হ্যাঁ স্যার। ধন্যবাদ। ঠিক আছে, এই ব্যাপারটা আমি তোমাকে ওই যে আবার বললাম যে এই জিনিসটা বোঝাতে আমি খুব ভালো, খুব ইজি বোঝানো যায়, ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাদের একে একটু এসপিডিএফ মানে অরবিটাল কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে। ওই জন্যই তোমাদেরকে তোমাদের স্যাররা ক্লাসে এগুলোকে বলেনি বা বোঝাননি, অনেক মানে হয়তো অনেকে চেষ্টা করে বলেছেন একটু আধটু, বাট মেইনলি এই জন্যই বলা হয়নি যে এটা এসপিডিএফ বলা হচ্ছে, ঠিক আছে। তো যেগুলো যে হুম, 1 s স্কোয়ার 2 s স্কোয়ার 3 s হ্যাঁ স্কোয়ার হ্যাঁ এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওরকম ভাবে হয় না, এস স্কোয়ার না, 1s2 2s2 2p6, ঠিক আছে। হ্যাঁ স্যার স্যার এস ব্লক, ডি ব্লক, পি ব্লক। হ্যাঁ, স্যার আমাদের এগুলো এস করিয়েছেন। ব্লক, ডি ব্লক। ভেরি গুড। যদি করে থাকো তাহলে তোমরা যারা করেছো তারা ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হয় 1s2 2s2 2p6, হ্যাঁ ঠিক স্যার। আছে, 3s2, ওর ফুলফিল্ড এস অরবিটাল থাকে, ওর যখন নতুন ইলেকট্রন ওকে ঢোকাতে হবে হ্যাঁ স্যার। তখন ওর 3p-তে ইলেকট্রনটা ঢুকবে, তাহলে ওর এই যে ফুলফিল্ড এস অরবিটালের যে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে এগুলো ম্যাগনেসিয়াম, স্যার বেরিলিয়াম এদের অ্যালকালাইন আর্থ মেটালে ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ হয়। বল, আমি স্যার জানি অনেকেই বুঝলে না এগুলো স্যার ব্যাপারটা। কোনাকুনি একটা ইলেকট্রনিক কনফিগারেশন, 1s হ্যাঁ 2s 2p 3s 3p। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, কিন্তু ভেরি গুড আমাদের ভেরি এটা গুড। সেন্টারে করানো হ্যাঁ হয়নি। স্যার। হ্যাঁ জানি স্যার তো, আমাদের আমি সেন্টারে জানি এগুলো এক্সট্রা জানি করিয়েছিল একটা স্যার। হ্যাঁ জানি। প্রণব স্যার করিয়েছিলেন কি তোমাদের সেন্টারে? স্যার নাম জানি না স্যার। স্যার ওই স্যারটা 3টা ক্লাস নিয়েছিলেন মনে হয়, তারপরে ওই রামকৃষ্ণ মিশনে চলে গিয়েছিলেন ওখানে পড়াতে। হ্যাঁ প্রণব স্যার ও উনি ছিলেন। তাহলে 15 ছেলে হবে। হ্যাঁ চল। তো স্যার হুম, স্যার আমি শ্রিয়াঙ্কা পাল বালুরঘাট পাথফাইন্ডার থেকে বলছিলাম যে বলো। পয়েন্ট রিমেম্বারের ওই থার্ড পয়েন্টটা কি একটু বলে দিতে পারবেন? থার্ড পয়েন্ট, ইনার্ট গ্যাসেস পজেস ফিল্ড সাবঅরবিটাল, হ্যাঁ ওইটাই তো বলছি, সাবসেলের কনসেপ্টটা তো তুমি জানো না এখনো না, এই কারণে হ্যাঁ স্যার, একটু ওটাই একটু অসুবিধা। প্রবলেম ছিল। হ্যাঁ 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 জানি, আমি জানি সাবসেলের কনসেপ্টটা যদি না জানো তাহলে আমি কিছু মানে এটা এবার সাবসেলের কনসেপ্টটা তোমার সিলেবাসে এখন নেই, ঠিক আছে, এইটা আমাদের ক্লাস 9-10 সিলেবাসে আছে, একটু ওয়েট করো, ঠিক আছে, আমরা ক্লাস 9-10 আমরা যাবো যখন তখন বলে দেবো। ঠিক আছে স্যার। স্যার দিগঙ্গনা হাজরা বর্ধমান সেন্টার, স্যার অক্সিডেশন স্টেটটা। অক্সিডেশন স্টেট, হ্যাঁ কি কঠিন কঠিন কোশ্চেন করছো, ভেরি গুড, ঠিক আছে, খুঁটিয়ে পড়াশোনা করছো, আমি খুব খুশি আমি, ঠিক আছে। তো অক্সিডেশন স্টেট, কিভাবে বলি বলো তো, এখন তোমরা তো জারণ বিজারণই বোঝো না, তোমরা কি জারণ আর বিজারণ বোঝো? হ্যাঁ স্যার বুঝি। হ্যাঁ স্যার, বুঝি। হ্যাঁ স্যার। ওটা ইংলিশে কি হবে? অক্সিডেশন রিডাকশন, হ্যাঁ স্যার জানি। রিডাকশন আর অক্সিডেশন।
চারণ জানি। আচ্ছা জানো, বলছে যে যার অক্সিডেশন স্টেট বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে পারে, বা সোজা কথায় এত ডিটেলসে যেতে হবে না, অক্সিডেশন স্টেটের উপরে ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। স্যার আপনি প্রথম লাইন যেটা বললেন সেটা আরেকবার বলুন। না, ওইটাকে একটু ইয়ে করে এভয়েড করে যাও, আমি জানি এটা এখন এরকম করে ভাবো। আরেকবার বলুন আচ্ছা, না প্লিজ, দাঁড়াও দাঁড়াও আমি শুনতে ভুলে দাঁড়াও গেছি। দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে প্রথম হবে যেটা ব্যাপারটাকে। বলেছি আরে দাঁড়াও, আমাকে একটু ইয়ে করতে, তোমাদেরকে তোমাদের মানে ওই জায়গাটাকে একটু তোমাদের ইয়ে আছে। দাঁড়াও। আচ্ছা, এরকম করে ভাবা যেতে পারে যে ধরে নাও আগে 10টা প্রোটন ছিল, সে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করত। এখন 8টা ইলেকট্রন আছে, তার আকর্ষণ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। আচ্ছা, স্যার বৃদ্ধি পাবে। এবার ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারবো কি যে ইলেকট্রনের সংখ্যা কমছে যত, তার আকর্ষণ তত বেশি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার বলা যাবে। তাহলে এবার তোমরা যেরকম অক্সিডেশন শিখেছো, অক্সিডেশনের আর একটা থিওরি আছে, সেই থিওরিটিকে বলে ইলেকট্রনিক থিওরি। কি বলে সেই থিওরিটাকে? ইলেকট্রনিক থিওরি। স্যার ইলেকট্রনিক থিওরিটা জানি। হ্যাঁ, ভেরি গুড। কে তুমি, শ্রেয়াঙ্কা? স্যার আমাকে আবার বলে দিন না, আমি হ্যাঁ, জানি না। শ্রেয়াঙ্কা। না হ্যাঁ, স্যার আমি দিগঙ্গনা। গঙ্গা না, স্যার ওটা কোন আরেকবার সেন্টার? বলে দিন, ওই ইলেকট্রনিক যাচ্ছি থিওরি। যাচ্ছি বলছি 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 বলছি, চিৎকার চেঁচে কোনো কোনো ইয়ে নাই, মারপিট আন্দোলন কিছু নয়, ঠিক আছে? শান্তি শান্তি বজায় রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, হুম, ব্যাপারটা হচ্ছে, বলছে তোমরা যেটা শিখে এসছো এতদিন যে অক্সিজেন অ্যাড করলে তাকে বলে অক্সিডেশন, আর অক্সিজেন বের করে দিলে তাকে বলে রিডাকশন। আমি ভুল বলছি না ঠিক বলছি হ্যাঁ বল? স্যার 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 ঠিক বলছি স্যার। স্যার আমি বুঝতে পেরেছি, ওটা বাংলায় বলে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার স্যার ওটা ওটা জানি। বলেছেন। জানি। হুম, স্যার ওটা বলে ঠিক আছে। দিয়েছিলেন। আচ্ছা স্যার আচ্ছা, ওটা ভেরি স্যার বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। তাহলে তাহলে ইলেকট্রনীয় থিওরি অনুযায়ী, তাহলে এবার অক্সিডেশন স্টেট বাড়ছে মানে কি ইলেকট্রন আমরা বেশি করে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। অনেক, তাহলে ইলেকট্রন বের করে দিচ্ছি, দাঁড়াও, ইলেকট্রন যত বের করে দিচ্ছি তত কি হচ্ছে, আমাদের প্রোটন আরো বেশি আকর্ষণ করছে ইলেকট্রন গুলো। হ্যাঁ আচ্ছা, এই আকর্ষণ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি আরো বাড়বে কি কমবে? বাড়বে। 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 স্যার বাড়বে। শিখে গেছো? স্যার কোশ্চেনটা কি বললেন? আমি বললাম যে অক্সিডেশন যত বাড়ছে মানে কি ইলেকট্রন তত কমে গেছে সিস্টেম থেকে, আমি তত ইলেকট্রন বের করে দিয়েছি। এবার যত ইলেকট্রন কম আছে, প্রোটন তত বেশি আকর্ষণ করবে না তত কম আকর্ষণ করবে? তত বেশি আকর্ষণ করবে। বেশি আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। স্যার হুম, এখানে 27 পেজে আছে ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি, ওখানে নিউক্লিয়ার চার্জটা কি? নিউক্লিয়ার চার্জ হচ্ছে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে। স্যার আরেকবার বলুন না, ঠিক বুঝতে পারলাম না। নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে তারই সেটাই নিউক্লিয়ার চার্জ। আচ্ছা
আবার বল, আর কিছু, আর যা যা ডাউট আছে বলতে পার। স্যার স্যার বলো, হ্যালো আর স্যার। কি ডাউট আছে? হ্যাঁ স্যার, বলছিলাম যে বলতে যে পিরিয়ডিক টেবিলে যদি আপ টু ডাউনে দেখা যায় তাহলে রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকবে কি ফর বলছো? মেটাল। হুম, রিঅ্যাক্টিভিটি বাড়তে থাকবে আপ টু ডাউনে যদি দেখি যায় মেটালের রিঅ্যাক্টিভিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে অফ মেটাল আর হ্যাঁ, নন মেটালে ডিক্রিজ করবে, এর কারণটা কি? আমি তোমার কথা এত জড়িয়ে আসছে আমি কিছুই বুঝতে পারছি না, একবার বল। আমি বলছিলাম যে আপ টু ডাউন পিরিয়ডিক টেবিলে কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ইজ ইনক্রিজেস and the chemical reactivity of non-metal are decreases. Why? মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে। এটা কেন করে? তার কারণ যত নিচে যাচ্ছে, ঠিক আছে, যত নিচে যাচ্ছে, যত ডাউন দা গ্রুপ যাচ্ছে, তত কি হচ্ছে নিউক্লিয়াসের থেকে ভ্যালেন্স অরবিটের, ঠিক আছে, যত ভ্যালেন্স অরবিট আছে তত ভ্যালেন্স অরবিটে ডিস্টেন্স বেড়ে যায়। ডিস্টেন্স বেড়ে গেলে তার আয়নাইজেশন এনার্জি কি আর কমে যায়? খুব তাড়াতাড়ি আয়নাইজেশন এনার্জি কি হচ্ছে? কমে যাচ্ছে। এই আয়নাইজেশন এনার্জি কমে যাওয়ার ফলে, ঠিক আছে, সেই আয়নাইজেশন এনার্জি কমে যাওয়ার ফলে সেটা খুব তাড়াতাড়ি পজিটিভ আয়নে কনভার্ট হতে পারছে। হলো? তো সেই জন্য তাহলে সেই মেটালিক ক্যারেক্টার কি না পজিটিভ আয়নে পরিণত হওয়া, সেটাকেই মেটালিক ক্যারেক্টার বলে। পজিটিভ আয়নের হ্যাঁ, পজিটিভ আয়নের মেটালে পরিণত হওয়া, সেটাকে কি বলে? মেটালে পজিটিভ আয়নে পরিণত হওয়া, মেটালে পজিটিভ আয়ন পরিণত হওয়াটা কি বলে? মেটালিক ক্যারেক্টার। তাহলে মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে? বাড়বে না কমবে? মেটালিক ক্যারেক্টার বাড়ছে। তার কারণ কি হচ্ছে? বাড়বে তারা খুব, বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই জন্য কি হচ্ছে? ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার বাড়ছে, মেটালের রিঅ্যাক্টিভিটিও বাড়ছে। ওকে ওকে। স্যার আমি রামিসা চন্দননগর সেন্টার থেকে। তো আমার একটা কোয়েশ্চেন আছে, এখন বলবো? বল। স্যার হাইড্রোজেনের পরমাণুগুলো থেকে যে বর্ণালীগুলো নির্গত হয়, তো সেটার মানে সাইন্টিফিক রিজনটা কি? হুম মানে ওই হাইড্রোজেন পরমাণু থেকে যে বিভিন্ন বর্ণালী বা আলোকছটা যে নির্গত হয়, তো সেটার রিজনটা কি? রিজন, ইলেকট্রন স্যার এই গুলো কোয়েশ্চেনটা একটা আমারও আছে। এই স্যার এই ইলেকট্রন গুলো, কোশ্চেনটা দাঁড়াও 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 দাঁড়াও, এক এক করে এক এক স্যার এটা কি হ্যাঁ, কোশ্চেন করছে স্যার? দাঁড়াও। এটাও অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন করছে, যেটা সিলেবাসের অনেক পিছনে। আমি যেহেতু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি অ্যান্সারটা দিচ্ছি। কোশ্চেনটা এরকম ভাবে ভাবতে পারবে যে তুমি তুমি ছেড়ে দাও, ইলেকট্রন গুলো, ঠিক আছে, যখন একটা অরবিট থেকে আরেকটা অরবিটের মধ্যে ট্রান্সফার হয়, তারা শক্তি ত্যাগ বা গ্রহণ করে, এনার্জি অ্যাকসেপ্ট বা গ্রহণ করতে থাকে, ঠিক আছে, ঠিক আছে। তো আহ, এই জন্য এবার এই শক্তিটা কিভাবে ত্যাগ বা গ্রহণ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসাবে। ইয়েস, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আসলে কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আসলে কিছুই না। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে বলছে আলো। এবার আলোর কোন ফ্রিকোয়েন্সিতে এটা হচ্ছে, সেইটাই আমরা সেই জন্য আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে যখন হচ্ছে বিভিন্ন আমরা কালার পাচ্ছি।
হলো স্যার আলোর ফ্রিকোয়েন্সি মানে? আলোর তো আলোর অনেক কালার আছে, কোনো লাল আলো, নীল আলো। লাল আলোর কালার সব থেকে বেশি, হ্যাঁ স্যার। মানে ওয়েভলেন্থ সব থেকে বেশি, এই জন্য অনেক ফ্রিকোয়েন্সি সব থেকে কম, এই জন্য। হ্যাঁ স্যার তাই জন্যই স্যার প্রিজমে যদি লাইটকে পাস করলে তো ভিডিওরে ভেঙে যায়। কি, হ্যাঁ ওই জন্যই তো ভিপচিয়ারে ভেঙে যায়। স্যার বলছিলাম যে গ্যাসিয়াস আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম আর গ্রাউন্ড স্টেটটা কি? হুম স্যার আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম আর আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম বলতে, ঠিক আছে, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম কেন আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম ভাবা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম কেন ভাবা হচ্ছে সেটা একটু ভেবে নিই আমরা। দেখো, যখন সলিড স্টেটে থাকবে বা যখন লিকুইড স্টেটে থাকবে, একটা মলিকিউলের থেকে আরেকটা মলিকিউলের দূরত্ব কি হবে, কম হবে। কিন্তু হ্যাঁ, যখন গ্যাসিয়াস স্টেটে থাকবে, তখন এদের একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলের দূরত্ব হবে সর্বাধিক। এই কারণে ওদেরকে গ্যাসিয়াস স্টেটে রাখা হয়, যাতে যখন আয়নাইজেশন করা হচ্ছে তখন ওই আয়নাইজেশনের সময় ইলেকট্রনটাকে বার করার জন্য অন্য কোনো অ্যাটমের কোনো অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স যাতে ওই ইলেকট্রনের বের করার জন্য যে এনার্জি তাকে ইনফ্লুয়েন্স না করতে পারে। আচ্ছা স্যার। আর স্যার গ্রাউন্ড স্টেটটা কি? নর্মাল অবস্থাকে বলে গ্রাউন্ড স্টেট। ও ঠিক আছে। স্যার বলো। স্যার অরিত্র মুখার্জি বারাইপুর মেটালিক ক্যারেক্টারটা একবার বলে দেবেন? মেটালের ক্যারেক্টার হচ্ছে যে অ্যাটম তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে একটা ইলেকট্রন ছেড়ে আয়নে, পজিটিভ আয়নে পরিণত হয়, ঠিক আছে, তাকে বলছে তাদেরকেই বলে মেটালিক ক্যারেক্টার। পজিটিভ আয়নে পরিণত হওয়ার ধর্মই হচ্ছে মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার ট্রানজিশন এলিমেন্টটা কি? ট্রানজিভ, হ্যাঁ, গ্রুপ 3 থেকে গ্রুপ 11 এর এই এলিমেন্ট গুলোকে বলে ট্রানজিশন এলিমেন্ট। এদেরকে দুই কারণে ট্রানজিশন এলিমেন্ট বলে। কি কারণে? এরা কেউ বলে কোনো জায়গায় বা এটা একটা ভুল আইডিয়া, যেখানে বলে এরা এস আর পি ব্লকের মধ্যে ট্রানজিট ঘটাচ্ছে বলে এদেরকে বলে ট্রানজিশন এলিমেন্ট। বাট আসল হচ্ছে এদের ভ্যালেন্স অরবিট ফাঁকা, ভ্যালেন্স অরবিটাল ফাঁকা থাকে, ঠিক আছে। এদের ফাঁকা থাকলে এদের ইলেকট্রন গুলো এই অরবিটালে ট্রানজিশন করে, সেই জন্য এইগুলোকে বলে এই জন্য ট্রানজিশন মেটাল। ওকে, আচ্ছা স্যার বুঝতে পেরেছি। স্যার হ্যালোজেনটা কি? হ্যালোজেন গ্রুপ 17 কে দাঁড়ো এক স্যার এক করে বলবো। হ্যালোজেনের বাংলা কি? হ্যালোজেনের বাংলা হ্যালোজেন। তোমার নাম কি? মৃত্তিকা ঘোষ। মৃত্তিকা, তোমার বাংলা কি? মাটি। মাটি তোমার বাংলা নয়, তোমার নামের আরেকটা কি বলবো সিনোনিম হচ্ছে মাটি, তোমার বাংলা নাম মাটি নয়, ঠিক আছে, এরকম হতে পারে না। হ্যালোস মানে হচ্ছে সমুদ্র, হ্যালোসে যা থাকে তাই হচ্ছে হ্যালোজেন। সমুদ্রের নুনের মধ্যে এই এলিমেন্ট গুলোকে পাওয়া যায় বলে এদের নাম হচ্ছে হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরাই এই চারটে, এবং অ্যাস্টাটিন রেডিও অ্যাক্টিভ, পাত্তা দেওয়া হয় না ওকে। এইটাকে বলে হ্যালোজেন। স্যার সোডিয়ামও তো পাওয়া যায়, তাহলে সোডিয়ামকে কেন সোডিয়াম, হ্যালোজেন বলে না? কেন সোডিয়াম হ্যালোজেন হবে? সোডিয়াম হচ্ছে অ্যালকালি মেটাল। হ্যাঁ সে হ্যালোজেন আপনি বলেন সমুদ্রের ওখানে পাওয়া যায়, তো সোডিয়াম তো পাওয়া যাচ্ছে তাহলে। হ্যাঁ স্যার ও ঠিকই বলেছে, মানে আপনি এক্ষুনি বললেন যে হ্যালোজেনেরা সমুদ্রের ওখানে পাওয়া যায়, কিন্তু সোডিয়ামও তো পাওয়া যায়, তাহলে সোডিয়ামকে কেন বলা হয় না?
স্যার আর অ্যালকালি সোডিয়াম মানেই তো মানে NaCl তো আমরা মানে খাদ্য লবণ স্যার আমাদের ফসফরাসও তো হবে। তাও তো স্যার স্যার হ্যালোজেন হওয়া উচিত ছিল। আচ্ছা হয়ে হ্যালো গেছে স্যার। সবারই? হ্যাঁ বলো স্যার মানে বলো। সোডিয়াম হাইলি রিঅ্যাক্টিভ উইথ ওয়াটার, তো সেক্ষেত্রে সমুদ্রের মধ্যে যদি সোডিয়ামকে পাওয়া যায় তাহলে তো বিরাট বড় বিস্ফোরণ হয়ে যাবে। সেক্ষেত্রে তো সোডিয়ামকে ওয়াটারের থেকে দূরে রাখতে বলে না? দাঁড়াও এক ডাইরেক্ট এক করে সোডিয়ামকে বলছি, তো পাওয়া এক যায় এক না, এক 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 সোডিয়ামের আমি আমার কম্পাউন্ড পাওয়া আরে যায়। আমাকে বলতে দাও, আমাকে প্লিজ বলতে দাও, আমার রিকোয়েস্ট। আমি জানি আমি কি বলেছি, এখানে অনলাইন ক্লাসে কেউ দাঙ্গা হাঙ্গামা করবে না, ঠিক আছে? দাঙ্গা করলেই আমি কিন্তু সব কটা সেন্টারের স্যার টিচারদের আমি চিনি, কেমিস্ট্রি স্যারদের আমি বলে দেবো, তারপর তারা গিয়ে কথা বলবে তোমাদের সাথে। কেউ স্যার দাঙ্গা করবে না। হ্যাঁ বলো। স্যার হ্যালোজেন মানে স্যার সল্ট ফর্মের, কারণ এরা অ্যালকালাইন হ্যাঁ মেটালসের সাথে। বলছি হ্যাঁ বলছি, লেট মি সে দিস। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, হ্যালোজেন মানে হচ্ছে এরা সল্ট ফর্মে সমুদ্রে থাকে, ঠিক আছে? এরা যেই যা খুশির সাথে সল্ট ফলতে থাকে, সোডিয়াম যেমন থাকে এরা ম্যাগনেসিয়ামের সাথেও থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও সমুদ্রে পাওয়া যায়, আয়রন ক্লোরাইডও সমুদ্রে পাওয়া যায়। পৃথিবীর যত টাইপের মেটাল আছে তার কিছু না কিছু ও অল্প পরিমাণে হলেও সমুদ্রে পাওয়া যায়। মেটাল ক্লোরাইড বলছি, মেটাল হ্যালাইডস। কিন্তু কমন যেটা সেটা হচ্ছে এই হ্যালাইডস গুলো, সেটা ম্যাক্সিমামই সমুদ্রে পাওয়া যায় এবং সল্ট ফর্মে। এই কারণেই এদেরকে বলা হয় হ্যালোস। হ্যালোস থেকে এসছে, হ্যালোস মানে সামুদ্রিক সল্ট বা হ্যালোস সমুদ্র, সেখান থেকে এসছে হ্যালোজেন। এবার মাথায় ঢুকেছে? তুমি সোডিয়াম জলের মধ্যে রাখা হয় না, সোডিয়ামটা লবণ হয়ে যায়। সোডিয়ামের যেমন লবণ পাওয়া যায়, পটাশিয়ামেরও লবণ পাওয়া যায়, আয়রনেরও লবণ পাওয়া যায়, ক্যালসিয়ামেরও লবণ পাওয়া যায়। দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা লবণটা তৈরি করে ম্যাক্সিমাম। এই জন্য এদেরকে বলছে হ্যালোজেন। ঠিক আছে এবার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক স্যার আছে। হ্যাঁ বল। उत्तम सर। হ্যাঁ বলো। उत्तम सर का बोलते सुनते। কিছুই শুনতে হ্যাঁ পাচ্ছি স্যার না। বলছি যে স্যার उत्तम सर का बोलबो सुनते স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি যে কপার, সিলভার আর গোল্ড কে কেন কয়েনেজ মেটাল বলা হয়? ওটা এই দিয়ে তিনটে আগে জিনিসকে কি পয়সা কেন বানানো বলা হয়? হতো, পয়সা পয়সা বানানো হতো, পয়সা কয়েন ও বানানো হয়, ওই জন্য কয়েন যেটা আলাদা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বললেন হ্যালোজেন মানে হ্যালোস থেকে এসছে, কিন্তু গুগলে দেখাচ্ছে হ্যাল থেকে এসছে। হ্যাল মানে হচ্ছে সল্ট, গ্রিক ওয়ার্ড। অনেকে বলে হ্যালোস, এরকম অনেক কিছু পাওয়া যায়। আমি একটা বলেছি, গুগলও অনেকগুলো সোর্স থেকে কোনো একটা সোর্সকে ওরা ক্রিয়েট করছে। ঠিক আছে, তুমি যদি হ্যাল বিশ্বাস করতে চাও তুমি সেটাও মানতে পারো। আমি হ্যালোস বলেছি, তুমি যদি হ্যালোস মানতে চাও সেটাও মানতে পারো। তুমি যদি কোথা থেকে এসছে না মানে সেটা ইম্পর্টেন্ট নয়, ওদের ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যদি যেটা মানতে চাও তুমি সেটাই মানতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার আমি সল্ট বলো। স্যার আমি অনেক বাগনান সেন্টার থেকে বলছি অর্থ হাইড্রোজেন আর প্যারা হাইড্রোজেন কি? এটা তো সিলেবাসে নেই, এটা তো প্রচুর উঁচু জায়গাকার ব্যাপার স্যাপার। কোথায় আছে এটা বইয়ের? রায়মাটির সহায়িকাতে আছে। হ্যাঁ এটা এখন বলা যাবে না, অর্থ হাইড্রোজেন প্যারা হাইড্রোজেন বলা যাবে না। এটা তো এখানে নয়, এটা অ্যাটমিক স্ট্রাকচারে জিজ্ঞাসা করতে পারতে। স্যার ওটা সহায়িকাতে আছে, মানে আমাদের টেক্সট বুকের সঙ্গে যে সহায়িকাটা আছে রায়মার্টিনের ওতে আছে। হ্যাঁ স্যার এটা এইটা এইটা হচ্ছে স্পিনের ব্যাপার, বুঝেছো? মানে তোমরা তো এখনো কোয়ান্টাম নাম্বার শেখোনি, আমি তোমাদেরকে কি করে স্পিনটা বোঝাবো বলো? এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে আসে এই ব্যাপারটা। হ্যাঁ, এটা প্লাস হাফ আর মাইনাস হাফ এই হিসাবে আসে, তো এখনো তো তোমরা এই ব্যাপারটা শেখোনি।
তাই আমি ওইটা তোমাদেরকে ডিটেলস বলতে পারবো না। এটা একটু শিখতে হবে জায়গাটা, ঠিক আছে? এটা এটা এখন আমি এক্সপ্লেন করতে পারবো না, একটু বড় হোক, বড় হলে এক্সপ্লেন করে দেবো। আচ্ছা বলো। রাদারফোর্ডিয়ামটা কি? ও তো একটা মেটাল, ও সেগুলো মেটাল, কৃত্রিম ভাবে বানানো হয়েছিল সব মেটাল। রাদারফোর্ডিয়াম, মেইটনারিয়াম হচ্ছে লাস্ট কৃত্রিম ভাবে তৈরি করা মেটাল। স্যার স্যার বলো। 17th পিরিয়ড ইজ নোন অ্যাজ ইনকমপ্লিট পিরিয়ড। স্যার ওটা সবকটা সেভেন্থ পিরিয়ড পিরিয়ড, কমপ্লিট হলো? সেভেন্থ পিরিয়ড ইজ নোন অ্যাজ, নট হ্যাঁ 17th। স্যার, মানে ওইটা হ্যাঁ, ওটা কেন হুম। ইনকমপ্লিট? ওটা ইনকমপ্লিট তার কারণ ওই যে ওর যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ বা ওই এলিমেন্ট গুলো তখনও আবিষ্কার হয়নি, কিন্তু পরে আবিষ্কার হয়ে গেছে। ওই কৃত্রিম বা আর্টিফিশিয়ালি সেগুলোকে তৈরিও করা হয়েছিল। এইসব করার পরে এখন আর ওটা ইনকমপ্লিট নেই, এখন কমপ্লিট হয়ে গেছে। তাও এটা একটা নাম হয়ে গেছে ইনকমপ্লিট পিরিয়ড, সেটা ইনকমপ্লিট পিরিয়ডই চলছে। স্যার আমি রামিসা মন্ডল, চন্দ্রনগর সেন্টার থেকে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আইসোমার বলতে ঠিক কি বোঝায়? আইসোমার, আচ্ছা। রামিসা, তোমার বডি ওয়েট কত? একটা অ্যাপ্রক্স বলবে, এক্সাক্ট বলতে হবে না। স্যার 45 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, ধরো 45 কিলো আর একজন মানুষ, তার ধর্ম আর তোমার ধর্ম কি সেম হবে? স্যার আরেকবার কোয়েশ্চেনটা করুন। 45 কিলো আর একটা মানুষ, তার যে প্রপার্টি বা ধর্ম হবে, তোমার ধর্ম কি সেম হবে? স্যার মানে শারীরিক দিক থেকে বলতে চাইছেন না মানসিক দিক থেকে? আরে বাবা, শারীরিক মানসিক সব দিক থেকে। হ্যাঁ, সেম হতেও পারি আমরা। না, কখনোই হবে না, কখনোই হবে না। হয় হতে যেমন পারো, আবার নাও হতে পারো, না হওয়ার চান্স অনেক বেশি। আর তুমি বলবে শারীরিক দিক থেকে, তার দুটো হাত আমারও দুটো হাত আছে, সেটা বলছি না। তার দুটো হাতে সে লেফট হ্যান্ডেড হতে পারে, সে রাইট হ্যান্ডেড হতে পারে, তার গায়ে বেশি জোর থাকতে পারে, সে বেশি দুর্বলও হতে পারে, ঠিক আছে? সে বেশি জোরে দৌড়াতে পারে, সে আবার না দৌড়তেও পারে, আবার তাকে দেখতে তোমার থেকে ডিফারেন্ট হতে পারে, কিন্তু দুজনেরই ওয়েট সেম। তাহলে বলছে সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা যাদের আছে তাদেরকে বলে আইসোমার, ঠিক আছে? সেম মলিকিউলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে বলে আইসোমার। স্যার একটা এক্সাম্পল দেন না। এক্সাম্পল যা আছে আমার কাছে এখন অর্গানিকের মনে পড়ছে, ফিজিক্যাল ইনঅর্গানিকের কিছু মনে পড়ছে না। ইনঅর্গানিক কিছু মনে পড়লে বলছি, অর্গানিক সব মনে পড়ছে। আইসোমার, আইসোমার ম্যাক্সিমাম অর্গানিকই হয়, ইনঅর্গানিকে খুব কম হয়। ইনঅর্গানিকের আইসোমার এখন তোমাদের নেই, ইনঅর্গানিকের আইসোমার নেই, অর্গানিকেরই আছে। যেমন C2H6O, একটা হতে পারে ইথানল, একটা হতে পারে ইথার, মিথক্সি মিথাইল। স্যার স্যার বলো। স্যার বলো, বলি ভ্যালেন্সিতে লেখা আছে অক্সিজেন ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু গ্রুপ নাম্বার, এটা মানে কি? ভ্যালেন্সি ওসব পড়তে হবে না, যেটা বলা হয়েছে যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে তো সেটাকেই তুমি পড়ো। অক্সিজেন ভ্যালেন্সি, গ্রুপ নাম্বার, সব পুরোনো দিনের জিনিস, বাদ দাও। স্যার ঠিক আছে স্যার হ্যাঁ, স্যার আমি অরিত্র মুখার্জি বারাইপুর থেকে বলছি। বলো 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 স্যার আইসো বলো। ডায়াপার মানে কি? এটা অ্যাটমিক স্ট্রাকচার আছে, ওটা একটু পরে ওই 9:30 ক্লাসটাই বলবো আজকে। আর বেশি টাইম নেই, যার যা ডাউট ডাউট আছে একটু করে নাও তাড়াতাড়ি। আর এই চ্যাপ্টার ওয়াইজ যার যা ডাউট আছে বলে নাও, ঝপঝপ। Which is responsible for chemical property of an হ্যাঁ element? হ্যাঁ, Which is responsible for chemical property in an element? কি বলে যাচ্ছ?
একটু কষ্ট করে বলো, স্পষ্ট করে বলো। নাম বলো, কোন সেন্টার বলো, তারপরে সৌরদীপ। বলো, তাহলে হ্যাঁ, সৌরদীপ সৌরদীপ। আচ্ছা, কোথা থেকে? কাটোয়া। হ্যাঁ, কাটোয়া। শুনতে পাই, যাই হোক, তোমার কথাই কেটে আসছে না, কোশ্চেন কাটোয়া বল। কাটোয়া। কেউ শুনতে পাচ্ছ ওর কথা? যদি পাও তাহলে আমাকে একটু পরিষ্কার করে বলো। স্যার হ্যাঁ স্যার কাটোয়া হ্যাঁ, স্যার কাটোয়া থেকে কাটোয়া বলছি স্যার। কাটোয়া। আচ্ছা, আচ্ছা, কাটোয়া। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, এবার বলো হ্যাঁ কোশ্চেন। স্যার, বলছিলাম যে which is responsible for chemical property in element? হ্যাঁ, কি বলছো? হোয়াট ইজ রেসপন্সিবল ফর কেমিক্যাল প্রপার্টি অফ এলিমেন্ট? ভ্যালেন্স হ্যাঁ ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে সেটা একমাত্র রিয়াকশন ভ্যালেন্স অরবিটে বা লাস্ট কক্ষপথে হয়, মাথায় রাখবে। কখনো রিয়াকশন তার নিচের কক্ষপথে আসে না। সুতরাং তোমার এলিমেন্টের যা যা প্রপার্টি, তার সব দায়িত্ব ভ্যালেন্স ইলেকট্রনের। ঠিক আছে, সে কমলে বাড়লে যা প্রপার্টি আসবে, সে বাড়লেও ভ্যালেন্সি, তার উপরেই ডিপেন্ড করে ভ্যালেন্সি, আর ভ্যালেন্সির উপর ডিপেন্ড করে কেমিক্যাল প্রপার্টি, ব্যাস। বাকি আর কেউ নেই এর মাঝখানে। আমি শ্রিয়াঙ্কা বলছি বালুরঘাট থেকে। বলো। স্যার বলছিলাম যে লেভেল থেকে কি আজকে কোশ্চেন করাবেন না এই দিন? নেক্সট দিন করাবো, আজকে আর করাবো না, আজকে টাইম অলমোস্ট শেষ। ঠিক আছে স্যার, লেভেল থেকে কয়েকটা প্রবলেম ছিল হ্যাঁ তো বলো। এই দিন করে দেব। আচ্ছা আচ্ছা, একজনকে কথা শেষ করতে দাও, আর একজন বলো। হ্যাঁ বলো এবার। স্যার বলছি আমারও লেভেল পিরিয়ডিক টেবিলটা কি স্যার কি? স্যার বলছি মডার্ন পিরিয়ডিক আমি ওটা ক্লাসে সেখানে আমি যাই। মডার্ন পিরিয়ডিক টেবিল কিছুই না। মডার্ন পিরিয়ডিক টেবিল হচ্ছে হেনরি মোজলে যে থিওরি দিয়েছিল সেই অনুযায়ী যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছে তাকেই বলে মডার্ন পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, আমি এই যে তোমাদের বৃহস্পতি শুক্রবার যে এই 9:30 থেকে যে ক্লাসটা হবে 11:30 পর্যন্ত, সেই ক্লাসগুলোতে এগুলো আমি আবার পড়াবো। তখন আমি এগুলো ডিটেলস, এইটা তো ডাউট ক্লাস, এখানে টাইম খুব কম। এই মানে পিরিয়ডিক টেবিলটা ছবি আঁকাটা এখন একটু টাইম কনজিউমিং ব্যাপার। মডার্ন পিরিয়ডিক টেবিল আবার বলছি হেনরি মোসলে, মানে অ্যাটমিক নাম্বার অনুযায়ী অ্যাটম এলিমেন্ট গুলোকে সাজিয়ে যে পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছে তাকেই বলছে মডার্ন পিরিয়ডিক টেবিল। পুরোনো পিরিয়ডিক টেবিলে কি করা হয়েছিল? অ্যাটমিক ওয়েট অনুযায়ী সাজানো হয়েছিল। মডার্ন পিরিয়ডিক টেবিলে কি করা হবে? অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজানো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, চল। আচ্ছা, আজকে তাহলে ক্লাস শেষ করি, আজকে টাইম হয়ে গেছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমি রিফাত আঞ্জুম চন্দননগর রিফাত, থেকে বলছিলাম। রিফাত, তোমার তোমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, আজকে ক্লাসটা শেষ করি, আবার নেক্সট ক্লাসে আমরা হ্যাঁ আমি ডিসকাস। চন্দননগর সেন্টার থেকে বলছিলাম। বলো বলো বলো। বলছিলাম পিরিয়ডিক টেবিলের আমাদের পিরিয়ডিক টেবিলে কত অ্যাটমিক নাম্বার? আমি বলবো 30 পর্যন্ত মনে রাখবে। ওকে, আর আমি একটা ট্রিক শিখিয়ে দেবো, তাতে কোনো অ্যাটমিক নাম্বারই মনে রাখতে হবে না, যে কোনো অ্যাটমিক নাম্বার বের করে নিতে পারবে। সেটা পরের দিন বলে দেবেন। ওকে, বলে দাও। আজকে না বাবু, স্যার আজকে তো আমাদের সেন্টার আজকে শেষ হয়ে গেছে টাইম, শেষ বাবু, 11টা বাজে। আজকে স্যার পরের ক্লাসটা দিন শেষ বলে করে দেবেন। পরের দিন শিখিয়ে দেবো। পরের ওকে, দিন মডার্ন গুড। পিরিয়ডিক টেবিলটা চলে যেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরের দিন বললো। ওকে, চলো, গুড নাইট। এন্ড করে দেবেন। গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। গুড নাইট। থ্যাংক ইউ স্যার স্যার। গুড নাইট। Good night, sir. Good night, sir. গুড নাইট অল স্টুডেন্টস।